যদি কোনো প্রশ্ন থাকে একদম ডিরেক্টলি প্রশ্ন করবেন ক্লাসের মধ্যেই। চ্যাপ্টার 3টা হচ্ছে মূলত ইন্ট্রোডাকশন টু এসকিউএল। মাইএসকিউএল না, শুধু এসকিউএল বা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের কমান্ডের উপর এই পুরো চ্যাপ্টারটা লেখা হয়েছে। খুঁটিনাটি কিছু তথ্য আছে এখানে, কিছু টেকনিক, কিছু কোয়েরিগত আপনার ইন্টারনাল ডেফিনেশন টার্মস, তারপর হচ্ছে কিছু হয়তোবা এক্সেপশনাল কিছু রুলস, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। তো এসকিউএল হচ্ছে দুইটা পার্ট আমরা জানি, একটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল বলতে বোঝাচ্ছে যে আপনি স্কিমা ডায়াগ্রামটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেটা লিখতেছেন, এটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। স্কিমা ডায়াগ্রাম হচ্ছে আপনার টেবিল ডিজাইন করা, সেটা ইমপ্লিমেন্ট করা, বা আপনার ডাটাবেস তৈরি করা, ডাটাবেস অল্টার করা, রিনেম করা আর কি, ড্রপ করা, এমটি করা, এই ধরনের টেবিল এবং ডাটাবেস রিলেটেড যদি কোনো আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লিখি সেটাকে বলে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। প্রাইমারি কি বানানো, ফরেন কি বানানো, জয়েন দেওয়া, এই ধরনের কাজ। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডিএমএল, ডাটাকে ম্যানিপুলেট করে, যেমন ইনসার্ট, আপডেট, ডিলিট, শো, মডিফাই, এই ধরনের কাজগুলি। এই কাজগুলি আসলে মূলত অহরহ আমরা করি একটা টেবিলের ডাটার উপর, এই জন্য ডাটা ম্যানিপুলেট বলা হয় এটা। তাছাড়া এসকিউএল ল্যাঙ্গুয়েজের আরো কিছু বিষয় আছে, যেমন ইন্টিগ্রিটি কনস্ট্রেইন। ইন্টিগ্রিটি কনস্ট্রেইনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একটা ডাটাবেজের অনেকগুলি টেবিল থাকে, তাদের ভিতরে একটা জয়েনিং থাকে, এবং এই জয়েনিং গুলি মূলত আসলে বিভিন্ন কন্ডিশনের উপর থাকে। এখন ইন্টিগ্রিটি কনস্ট্রেইন বোঝায় যে আপনি ডাটাবেজে প্রাইমারি কি, ফরেন কি, অথবা এমন কিছু রুলস রেগুলেশন সেট করে দিয়েছেন ডিডিএল এর মাধ্যমে, যেই রুলস রেগুলেশন গুলি টেবিলে অ্যাপ্লাই করার পরে সেটা যে ভ্যালুগুলি একসেপ্ট করবে, যে রিলেশনগুলি একসেপ্ট করবে, রিলেশনশিপ, তার বাইরে কোনো ডাটা নিবে না, বা ডাটা ডিলিট করবে না, বা ডাটা আপডেট করবে না। তাহলে আপডেট, ডিলিট, ইনসার্টের সময় ওই রুলসগুলি যদি মেনটেন না করে, তাহলে ভায়োলেট করলে এই কনস্ট্রেন্টগুলি আপনাকে এরর দেখাবে। এছাড়া ভিউ ডেফিনেশন, ট্রানজেকশন কন্ট্রোল, এমবেডেড এসকিউএল, অথরাইজেশন, এরকম কিছু বিষয় আছে। তো এসকিউএল ডাটা ডেফিনেশন বা ডিডিএল এর মূল রিজনটা হচ্ছে আপনি যে স্কিমাটা আপনাকে দেওয়া হবে, যে স্কিমাটা আমরা ধরেন ইউনিভার্সিটি স্কিমা একটা দেখছিলাম, সেখানে ক্লাসরুম, টিচার্স, টেক্স, ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, এরকম অনেকগুলো টেবিল ছিল স্কিমাতে। ওই স্কিমাগুলি দেওয়া থাকে এবং স্কিমার এগেনস্টে আপনার ইন্টিগ্রিটি কনস্ট্রেইন সহকারে ডাটা টাইপগুলি দেওয়া থাকে। ওগুলি দেখে দেখে আপনাকে একটা কোড লিখতে হবে, ওই এসকিউএল কমান্ড। তো এসকিউএল কমান্ডটা লেখাটাই হচ্ছে ডিডিএল। তো আমরা অলরেডি ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ডাটাবেস, এই ধরনের কিওয়ার্ডগুলি দেখছি, কিন্তু আমরা যেটা এখনো জানি না সেটা হচ্ছে বেসিক টাইপ, মানে একটা টেবিল ক্রিয়েট করার পর কলামগুলির কি ধরনের ডাটা টাইপ হইতে হবে সেটা। তো এসকিউএল এ অনেক ধরনের ভ্যারাইটি টাইপস অফ বিল্ট ইন ডাটা টাইপস আছে। এই ডাটা টাইপসের কয়েকটা এখানে দেওয়া আছে। আমরা মাইএসকিউএলটা পড়বো না, মাইএসকিউএলটা হচ্ছে শুধু ল্যাব ভিত্তিক, আমরা শুধু থিওরির জন্য এটা পড়বো। এসকিউএল এর সাথে হয়তো মাইএসকিউএল এর কিছুটা অমিল থাকতে পারে। প্রথমত হচ্ছে যে একটা ডাটা টাইপ, সেটা হচ্ছে ক্যারেক্টার এন, ক্যারেক্টার CHAR। এইটা দিয়ে যদি কোনো এন মানে কোনো সংখ্যা দেওয়া থাকে, মানে 10 যদি লেখা থাকে, ধরেন ক্যারেক্টার এন মানে হচ্ছে 10 ক্যারেক্টার হচ্ছে আপনি ডিফাইন করলেন ডাটা টাইপ কোনো একটা অ্যাট্রিবিউটের, ধরেন নাম, নেম হচ্ছে ক্যারেক্টার এন 10টা ক্যারেক্টার। এর মানে হচ্ছে সে মেমোরিতে 10টা ক্যারেক্টারের জন্য জায়গা দখল করে ফেলবে, ইভেন আপনি 10টা ক্যারেক্টার নেন নেই। ধরেন সুমন নাম নিছেন, সুমন 5টা ক্যারেক্টার, বাকি 5টা ক্যারেক্টার ও কি করবে, স্পেস দিয়ে দিবে, বা নাল ক্যারেক্টার অথবা এমটি ক্যারেক্টার একটা কিছু দিবে। মোট কথা হচ্ছে যে 10টা ক্যারেক্টার ও নিবেই। এটা হচ্ছে ক্যারেক্টার একটা বৈশিষ্ট্য, যে মেমোরি ফিল আপ করবে। ভার্কার হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার লেন্থ, এন দিলেন, ভার্কার 10, সেম জিনিস। যদি ভার্কার দেই তাহলে সুমন নামের পরে 5টা সংখ্যা, আরো 5টা ক্যারেক্টার, আর বাকি যে 5টা ক্যারেক্টার এখানে খালি থাকবে, মেমোরিতে জায়গা দখল করবে না। এটা হচ্ছে ভার ক্যারেক্টার এর কাজ। তাহলে ক্যারেক্টার, ভার ক্যারেক্টারের ভিতরে একটা বেসিক বৈশিষ্ট্য, মানে ডিফারেন্সটা হচ্ছে, ক্যারেক্টার যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে যে কয়টা ক্যারেক্টার আপনার নাই সেই কয়টাকে ফিল করে সেই ক্যারেক্টারের লেন্থ বের করে। আর ভার ক্যারেক্টারের বিষয় হচ্ছে যে কয়টা ক্যারেক্টার নাই সেই ক্যারেক্টার বাদ দিয়ে সে লেন্থ ক্যালকুলেট করে। তো এটা হচ্ছে দুইটার ভিতরে বেসিক পার্থক্য। ইন্টিজার একটা সাবসেট গঠন করে, মেশিন ডিপেন্ডেন্ট। একটা মেশিন জানে যে ইন্টিজার কি হিসেবে নিবে, এটা যে স্পেসিফিকলি 32,000 সামথিং নিতে হবে এরকম না, প্লাস মাইনাস। যেমন ইন্টিজারের ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা হচ্ছে অনেকটা এরকম,
ধর ইন্টিজার 1 বা ইন্টিজার 2 ইন্টিজার 3 যদি নেই, 3 মানে হচ্ছে 3 দশক পর্যন্ত, 3 ঘর পর্যন্ত সংখ্যাগুলি নিবে, 999 এটা বোঝায়। বা 2 নিলে 2 ঘর পর্যন্ত সংখ্যাগুলি নিবে, ধর 99 পর্যন্ত, 100 যাবে না। তো এইভাবে ইন্টিজারটা ডিফাইন করা হয়েছে, সেট সেট ধরে ডিফাইন করা হয়েছে, নট বিটওয়াইজ এইভাবে ডিফাইন করছে। স্মল ইন্ট হচ্ছে ওই সেম মানে ফাইনাইট সাবসেট থেকে একটা ছোট্ট অংশকে কাট করে। যেমন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 1 লক্ষ পর্যন্ত ইন্টিজার নেওয়া যায়, কিন্তু আপনি 1 থেকে 10 পর্যন্ত স্মল ইন্টিজার নিছেন, মানে ছোটখাটো কিছু ক্যালকুলেশনের জন্য। বড় ইন্টিজার নিলে তো মেমোরি দখল করতেছে, সো আপনি স্মল ইন্ট নিয়ে হয়তো বা একটা সাবসেট নিয়ে কাজ করতেছেন, ছোট 1 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা নিয়ে কাজ করবো, 1 থেকে 19 পর্যন্ত নিয়ে একটা সংখ্যা নিয়ে কাজ করবো। এটা মেশিন ডিপেন্ডেন্ট। নিউমেরিক একটা ডাটা টাইপ, যেটাতে বলা আছে যে কোন একটা সংখ্যা কত ঘর পর্যন্ত নিবেন এবং তার মধ্যে দশমিক থাকলে দশমিকের পর কয়টা ঘর নিবেন, এই বিষয়টাকে নিউমেরিক হিসেবে কাউন্ট করা হয়। ধরেন আপনি লিখছেন নিউমেরিক 3,1, এর মানে হচ্ছে একটা সংখ্যা যদি নেন, সে সংখ্যাটা 3 ঘরের হইতে হবে, 3টা ঘরই হইতে হবে, এবং এই 3 ঘরের অ্যালাউ করে। তাহলে 2 ঘরও হইতে পারে, 1 ঘরও হইতে পারে, কিন্তু 3 ঘরের সংখ্যা এইটুকু পর্যন্ত সে অ্যালাউ করে। কিন্তু কমা দিয়ে 1 মানে হচ্ছে দশমিকের পরে 1 ঘর থাকবে, এটা শিওর। দশমিকের পরে 1 ঘর পর্যন্ত সে নিবে। এখন আমি যদি এরকম একটা সংখ্যা দেখি, দেখেন 44.5, এখানে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যাই থাকতে হবে, অথবা এর চাইতে কম বেশি থাকলেও দশমিকের পর একটা সংখ্যা থাকতে হবে, এরকম এক ধরনের সংখ্যা। তাহলে দেখেন 4 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, আর 5 একটা সংখ্যা, তাহলে 3টা সংখ্যাই আছে, দশমিকের পর একটা সংখ্যা আছে, এইটা হচ্ছে অ্যালাউড করে। এই ধরনের ভ্যালু সে নিবে নিউমেরিকে। কিন্তু আমি যদি 3 আর কমা 1 লিখে যদি মনে করি যে 4 4 4 3টা ভ্যালু আর দশমিকের পর 5 আছে, তাইলে হবে না। এটা আসলে না, এটা ভুল বুঝছেন। অথবা 0 দশমিক নিবে কিন্তু 0.3 নিবে, কিন্তু 0.32 নিবে না, কারণ এখানে দশমিকের পর 2 ঘর। তাহলে বোঝা গেল নিউমেরিক হচ্ছে স্পেসিফিকলি ফিক্সড পয়েন্ট নাম্বার ভ্যালুস, স্পেসিফিকলি ইউজার স্পেসিফাইড প্রিসিশনস, যেটা দিয়ে আপনি কয়টা ডিজিট নেবেন এবং ডিজিটের দশমিকের পর কয়টা ঘর থাকবে তা আপনি বলে দিবেন ক্লিয়ারলি। এটা মাঝে মধ্যে কাজে লাগে। রিয়েল বা ডাবল প্রিসিশন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এটা হচ্ছে অনেক বড় রকমের ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ক্যালকুলেট করার জন্য, যেমন হয়তো 16 ঘর পর্যন্ত বা 18 20 ঘর পর্যন্ত। যেমন আমরা যদি ফ্লোট নেই, শুধু ফ্লোট এন দেখেন, তাহলে ফ্লোটিং পয়েন্টে দেখা যায় যে 8 ঘর পর্যন্ত ক্যালকুলেট করে। তাহলে এই হচ্ছে মূলত আপনার ডাটা টাইপস। স্যার স্মল ইন্টের ক্ষেত্রে কি বললেন স্যার একটু? স্মল ইন্ট হচ্ছে ধরেন ইন্টিজারে তো অনেক একটা ফাইনাইট সাবসেট নিয়ে কাজ করে। ধরেন ইন্টিজারে 1 2 3 এরকম লিখলে মানে হচ্ছে ইন্টিজার 3 মানে হচ্ছে 999, 3টা 9 ঘরের সংখ্যার মধ্যে সে ভ্যালু নিবে। স্মল ইন্টের ক্ষেত্রে হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, মানে মেশিন হয়তোবা মেশিন ওয়াইজ আপনি হয়তোবা দেখা যায় 1 থেকে 9 পর্যন্ত ছোট্ট একটা সংখ্যা নিয়ে কাজ করতেছে, অথবা 1 2 অনলি বাইনারি সংখ্যা নিয়ে, সরি 0 1 এই দুইটা নিয়ে কাজ করতেছি। স্পেসিফিকলি সাবসেটের কিছু অংশ নিয়ে এসে এখানে কাজ করে স্মল ইন্টে, যে মেমোরি যেন বেশি ওয়েস্ট না হয় এই জন্য আর কি। ও আচ্ছা স্যার, আর ক্যারেক্টার আর ভার্কারের মধ্যে পার্থক্য কি বললেন স্যার? এই দুটা মানে বললেন যে এটা বেসিক পার্থক্য আছে নাকি? ভার ক্যারেক্টার স্যার, ক্যারেক্টার।
কমান্ড ইউজ করে একটা স্কিমা থেকে একটা টেবিলকে ডিজাইন করে এসকিউএল কমান্ডের মাধ্যমে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে দেখেন যে আমি একটা ডিপার্টমেন্ট টেবিলের স্কিমা দিয়ে দিব আপনাদেরকে কোয়েশ্চেনের মধ্যে, তাহলে আপনারা ক্রিয়েট টেবিল কমান্ড ইউজ করে বানান ভুল না করে ডিপার্টমেন্ট var ক্যারেক্টার 20 বিল্ডিং var ক্যারেক্টার 15 বাজেট নিউমেরিক্যাল 2.12 এই যে আপনার ডাটা টাইপগুলো এগুলো আমি বলে দিব আপনাদেরকে প্রশ্নের মধ্যে, আপনারা হুবহু সেইভাবে একটা টেবিলের স্কিমা ডিজাইনের যে ডেফিনিশনটা লিখবেন কমান্ডটা লেখার পর আমি যদি কোনো কিছুতে আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা লিখবেন যে প্রাইমারি কি ডিপার্টমেন্ট নেম। এই হচ্ছে লেখার নিয়ম। ক্রিয়েট টেবিল আপনারা অলরেডি লিখছেন, লেখা শিখছেন, শুধু আমি এখানে দেখাই দিলাম যে এসকিউএল কমান্ডে কিভাবে আসলে লিখতে হয়। তো দেখেন ক্রিয়েট টেবিল একটা নাম দিবেন, যে নামটা আমি কোশ্চেনের মধ্যে দিয়ে দিব, একইভাবে অ্যাট্রিবিউটের নাম এবং তার ডাটা ডেফিনেশন দুইটা পাশাপাশি লিখে দিবেন। লাস্টে এই যে প্রাইমারি কি, ফরেন কি, রেফারেন্সড এই ধরনের কথাগুলি থাকলে সেগুলো হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলা হয়। যতগুলো ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট আছে সবগুলো নিচে নিচে লিখে দেবেন। এই যে জিনিসগুলি এখানে কত ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট থাকতে পারে দেখেন। প্রাইমারি কি হইতে পারে, প্রাইমারি কি একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মিনিং হচ্ছে যে যেটা প্রাইমারি কি সেটা নন নাল, নাল হওয়া যাবে না এবং সেটা ইউনিক, খালি থাকতে পারবে না, ইউনিক হইতে হবে, এরকম একটা ভ্যালুকে প্রাইমারি কি বলা হয়। ফরেন কি জিনিসটা হচ্ছে কোন একটা টেবিলের প্রাইমারি কি হচ্ছে অন্য টেবিলে যদি থাকে তাহলে সেটাকে বলা ফরেন কি। যেমন ফরেন কি, এই যে ফরেন কি এই ওয়ার্ডটা লিখে ডিপার্টমেন্ট নেম এইটা হচ্ছে ফরেন কি হিসেবে ডিফাইন করছে, কিন্তু কোন টেবিল আসলে সেটা প্রাইমারি কি সেটা বলে দিতে হয়। রেফারেন্সেস ডিপার্টমেন্ট এই টেবিলের থেকে আসলে মূলত এই টেবিল এই ফরেন কি ইম্পোর্ট করা হয়েছে, এটা বোঝাচ্ছে। তাহলে ফরেন কি লিখতে হবে, ফরেন কি কোনটা সেটা লিখতে হবে, রেফারেন্স দিয়ে এস লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। নট নাল, নট নাল জিনিসটা হচ্ছে যদি আপনি কোনো স্পেসিফিক ভ্যালু ইনসার্শনের সময় চেক করতে চান যে ওই ভ্যালুটা যেন খালি না যায়, তখন তাকে নট নাল লিখে দিবেন, এনওটি অ্যানুয়াল ডাবল নট নাল। এখন এইখানে দেখেন আমরা একটা সিনারিও দেখি, এই সিনারিওটা খেয়াল করেন। যেমন ধরেন এই যে টোটাল যে কোয়েরিটা দেখতেছেন এসকিউএলটা, এটা হচ্ছে মূলত একটা ইউনিভার্সিটি স্কিমার এসকিউএল কমান্ড। ইউনিভার্সিটি এসকিউএল এর কমান্ডে কয়েকটা জিনিস ফলো করা হয়েছে। এক হচ্ছে ক্রিয়েট টেবিল, মানে এটা ডিডিএল লিখছি আমরা, সেই ডিডিএল এর মধ্যে খুব মানে স্পেসিফিক বানানে আমরা অ্যাট্রিবিউট গুলি দিছি, যেমন আইডি, নেম, ডিপার্টমেন্ট, কোর্স আইডি, টাইটেল এই ধরনের। এরপরে আমরা ডাটা টাইপ দিছি, ডাটা টাইপগুলি কত ঘর পর্যন্ত যাবে সেগুলি দিছি, এবং ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট দিছি, এবং ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কি ধরনের সেই ধরনটা আমরা এখানে বুঝাই দিছি। তো আমি এখানে একটা এক্সাম্পল দিব আপনাদেরকে যে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বা ডাটা টেবিলটা কিভাবে মানে ম্যাচ আপ করা হয়েছে। আমরা প্রথমে দেখবো হচ্ছে ক্রিয়েট টেবিলের ডিপার্টমেন্ট, আর আরেকটা দেখবো হচ্ছে ক্রিয়েট টেবিলের ইনস্ট্রাক্টর। এই দুইটা টেবিল নিয়ে কাজ করি আজকে আমরা। তো ইনস্ট্রাক্টর টেবিলটা খেয়াল করি আমরা, যদি আমরা একটা স্ক্রিনশট নিই, এটা নিলাম, আমরা এখানে যাই, পাশাপাশি দুইটা টেবিল রাখলাম। দেখেন এটা একটা ট্রিকি কোশ্চেন, যদি বলা হয় যে ইন্টিগ্রিটি কনস্ট্রেইন চেক করার একটা এক্সাম্পল দাও, অথবা যদি বলা হয় যে এমন ভাবে দুইটা টেবিল ক্রিয়েট করো যাদের মধ্যে একটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট রুলস থাকে বা ভায়োলেশন না হয়, এই টাইপের কিছু ধরেন একটা প্রশ্ন আছে এরকম। তো আমরা এরকম একটা এক্সাম্পল নিয়ে আসতেছি। ধরেন আমার কাছে একটা টেবিল আছে ডিপার্টমেন্ট টেবিল বাম পাশে, যেখানে ডিপার্টমেন্ট নাম হচ্ছে var ক্যারেক্টার 20, বিল্ডিং হচ্ছে 15, বাজেট হচ্ছে 12 ঘর পর্যন্ত, 2 ঘর হচ্ছে আপনার দশমিকের পর, আর হচ্ছে আপনার প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্ট নেম। প্রাইমারি কিটা হচ্ছে এখানকার ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। তাহলে ডিপার্টমেন্ট টেবিলে যদি আপনি কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সেটাকে ইউনিক হইতে হবে ডিপার্টমেন্ট নামটা, আর বাকিগুলো একরকম হইতে পারে। এবার ডান দিকের টেবিলটা দেখেন, ক্রিয়েট টেবিল লেখা আছে, ইনস্ট্রাক্টর মানে টিচারদের একটা টেবিল। এই টেবিলে আইডিটা ইউনিক, প্রাইমারি কি লেখা আছে, নেম, ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি লেখা আছে। ওখানে ডিপার্টমেন্ট নেম একটা কথা লেখা আছে। এই ডিপার্টমেন্ট নেমটা আসলে মূলত আসছে কোথা থেকে, ওই বাম পাশের টেবিল থেকে। এখন আমি যদি ডিপার্টমেন্ট নেম থেকে ওই বাম পাশের টেবিলটা জয়েন দিতে যাই তাহলে আমাকে দেখতে হবে যে ডিপার্টমেন্ট নেমটা কি ওই টেবিলের কি হিসেবে আছে। তো দেখলাম যে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে একটা প্রাইমারি কি, তার মানে এই টেবিলে একটা ফরেন কি, এটা বুঝে গেছি। ফরেন কি দেখার কারণে আমি অবশ্যই এভাবে লিখবো যে প্রাইমারি কি লিখলাম,
দেন ফরেন কি লিখলাম, ফরেন কি ডিপার্টমেন্ট নেম, রেফারেন্স কোন টেবিল থেকে আসছে, ডিপার্টমেন্ট টেবিল থেকে আসছে, এটা লিখলাম। এখন যদি এক্সপ্লেইন করতে বলো যে আপনাদের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কিভাবে হয়েছে, এখানে ভায়োলেশন হয় নাই বা হয়েছে, এটা কিভাবে বুঝবা? তো দেখেন আমি একটা ভায়োলেশনের ব্যাপার দেখাই। টেবিল ডিপার্টমেন্টে আমি নতুন একটা ডিপার্টমেন্ট অ্যাড করব, একটা সিনারিও ম্যাথ ডিপার্টমেন্ট অ্যাড করব, ম্যাথ ডিপার্টমেন্ট নাই, তাহলে লিখবো ম্যাথ বিল্ডিং বাজেট শেষ, কাজ শেষ, একবার ডিপার্টমেন্ট অ্যাড করলে হয়ে গেল, কোনো সমস্যা নেই। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট প্রাইমারি কি আছে, ম্যাথ ডিপার্টমেন্ট যেহেতু আগে এখানে ছিল না, এখন নতুন করে অ্যাড করছি, তার মানে এখানে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ব্রেক হয় নাই। এবার আসেন ইনস্ট্রাক্টর টেবিলে। ইনস্ট্রাক্টর টেবিলে ম্যাথ ডিপার্টমেন্ট আমি জয়েন করছি, আমার আইডি নেম ডিপার্টমেন্ট নেম ম্যাথ লিখে দিছে, স্যালারি লিখে দিছে, শেষ। প্রাইমারি কি আমার কি ইউনিক, হ্যাঁ ইউনিক। ডিপার্টমেন্টের নাম কি এখানে আছে, এইখানে চেক করবে যে ডিপার্টমেন্টের নাম যে ম্যাথ লিখলাম, এই ম্যাথটা তো ফরেন কি, তখন ফরেন কিতে যাবে, এই টেবিলে যাবে, টেবিলে গিয়ে দেখবে যে এই টেবিলে আসলে ফরেন কিতে ওই ডাটাটা ম্যাথ লেখা আছে কিনা, যদি লেখা থাকে তাহলে এখানে ইনসার্ট হবে, না হলে ইনসার্ট হবে না। তার মানে বোঝা গেল যে এখানে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট চেক হয়েছে, যে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে ঠিক মতো। তো এই জিনিসটাকে বলা হয় কনস্ট্রেন্ট চেক, কনস্ট্রেন্ট চেক করা। এছাড়াও আমাদের ছোট ছোট কিছু কুইজ বা মানে প্রশ্ন আসতে পারে যে কিভাবে ড্রপ করে টেবিল, কিভাবে আপনার ডিলিট করে টেবিল, এগুলি এসকিউএল কমান্ডে লিখতে হবে, কিভাবে রিনেম করে টেবিল। সো এগুলি আপনারা নিজেরা পড়বেন, এগুলো বেসিক কোয়েরি আর কি। এরপর দেখেন সিলেকশন, সিলেকশনটা আপনাদেরকে মাইস্কুলে দেখানো হয়েছে, এটাও বোঝানোর কিছু নাই। ডিস্টিংক্ট কিভাবে কাজ করে সেটাও দেখছেন আপনারা, এটাও বোঝাবো না। সিলেক্ট অল স্টার্ট দিয়ে যেভাবে লিখে সেটা আপনারা জানেন। একটা সিলেক্ট অপারেশনের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করা যায়, এটাও আপনারা করছেন অ্যাগ্রিগেশন ফাংশনের মধ্যে, মানে আপনারা ইউজ করছেন, আপনার ফাংশন ইউজ করছেন, কোন জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ ইউজ করছেন, এগুলি ইজি। এখানে কিভাবে ওয়্যার ক্লজ ইউজ করা হয় সেটা আমরা করছি। মাল্টিপল কোয়েরি, মাল্টিপল জয়েন আমরা করছি, যেমন দুইটা টেবিলের ভিতরে কিভাবে জয়েন দেয় সেটাও আমরা করছি। তাহলে এগুলি কিন্তু আমরা মাইস্কুলে করছি, এগুলি আমাদের কষ্টের কিছুই নেই। এখন প্রশ্ন হচ্ছে এসকিউএল এর মধ্যে তিনটা পার্ট থাকে, একটা পার্টকে বলা হয় সিলেক্ট, আর একটা ফ্রম, একটা হোয়ার। সিলেক্ট মানে হচ্ছে সেই ক্লজ যেটা মূলত আপনার স্পেসিফিক যে ভ্যালুটা আপনার দরকার সেই কলামটাকে তুলে নিয়ে আসে। ফ্রম মানে হচ্ছে সেই ক্লজ যেই ক্লজটা মূলত কোন কোন টেবিল বা রিলেশন থেকে ডাটা ভ্যালুটা নিয়ে আসবে সেটা বোঝায়। ওয়ার মানে হচ্ছে সেই ক্লজ, সেই ক্লজের মধ্যে প্রেডিকেট থাকে, প্রেডিকেট মানে হচ্ছে কন্ডিশনগুলি থাকে যেগুলি ওই কন্ডিশনের উপর বেস করে ফিল্টার করা হয় এটা। তাহলে এটা আমরা দেখছি এক সময়। আচ্ছা, যদি বলা হয় যে একটা রিলেশনাল স্কিমা কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য তোমরা একটা এসকিউএল কমান্ড লিখো, শুধুমাত্র সবগুলি যে দুইটা টেবিলের মধ্যে যখন সবগুলি কলাম আছে এগুলিকে জাস্ট আপনি সিলেক্ট করে যখন অপারেশনটা দেখাবেন উইদাউট এনি জয়নিং, জয়নিং ছাড়া আনরিলেট করে, সেটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। যেমন দুইটা টেবিল যদি হয়, স্ট্রাকচার একটা টেবিল আছে আর একটা হচ্ছে টিচার্স টেবিল, দুইটা টেবিলের মধ্যে আপনার আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, আইডি আছে, বা টিচার্স টেবিলে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার আইডি এবং হচ্ছে ইয়ার, এই সবগুলি ভ্যালু জাস্ট সিলেক্ট করে আপনি যখন আনকন্ডিশনালি দেখাই দিবেন তখন সবগুলি উইদাউট এনি ম্যাচিং, ন্যাচারাল জয়নিং, জাস্ট সবগুলি ভ্যালুর কম্বিনেশন দেখাই দিলে এটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। এটা আমাদের বিষয়টা ইম্পর্টেন্ট না, যেহেতু আমরা জয়নিংটা ইউজ করি। তো এখন জয়নিংটা আমরা দেখবো। মূলত জয়নিংটা খেয়াল করেন যে for all instructor in the university who have taught some course, find their names and their course ID of all courses they taught.
সকল ইনস্ট্রাক্টরই মানে এর নাম বের করতে বলছে এবং যে সকল কোর্সগুলি পড়াইছে সেই কোর্সগুলি বের করতে বলছে, কিন্তু তারা যে কোর্সগুলি পড়াইছে সেটা বোঝাচ্ছে। তাহলে ইনস্ট্রাক্টরের নাম আছে হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিলে, আর সে যে সকল কোর্সগুলি পড়াইছে সেই কোর্সগুলির নাম আইডি গুলি আছে হচ্ছে টিচার্স টেবিলে। তাহলে দুইটা টেবিল আমার লাগতেছে, দুইটা টেবিল আমি নিয়ে আসলাম। এই যখন ফ্রম টেবিল থেকে ফ্রমে গিয়ে আমরা টিচার্স এবং ইনস্ট্রাক্টর নিয়ে আসলাম, এবং দুইটা টেবিলের মধ্যে একটা জয়েন দিতে হবে। জয়েনটা আমরা দেই কিভাবে? ম্যানুয়ালি, হোয়ার ইনস্ট্রাক্টরের টেবিলের আইডির সাথে টিচার্স টেবিলের আইডি, দুইটা টেবিলে তো আইডি দিয়ে জয়েন দেওয়া যায়, আমরা আগেও দেখছি। ওই আইডি দিয়ে আমরা জয়েন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ম্যানুয়াল একটা কোয়েরি, যেটা শর্টকাট মানে লিখছি আমরা। কিন্তু আমরা যদি এটাকে শর্টকাটে লিখি, ন্যাচারাল জয়েন শর্টকাটে, তাহলে লিখতে হবে এরকম ভাবে যে সিলেক্ট নেম ও কোর্স আইডি ফ্রম ইনস্ট্রাক্টর, ন্যাচারাল জয়েন কথাটা লিখে তারপর টিচার্স আইডি লিখতে হবে। এখানে আর বলে দিতে হবে না যে কোন দুইটা আইডির মধ্যে জয়েনটা হবে, অটোমেটিক্যালি সে জয়েনিংটা নিতেছে। এখন দেখেন এইখানে একটা ভুল আছে, এখানে একটা ব্যাপার আছে। এই ব্যাপারটাই মূলত মাঝে মধ্যে এক্সপ্লেইন করতে বলে কোশ্চেনে বা ভাইভাতে। ব্যাপারটা হচ্ছে যে আমি একটা প্রবলেম দিলাম আপনাকে, এই প্রবলেমটা হচ্ছে লিস্ট দ্য নেম অফ অল ইনস্ট্রাক্টর অ্যালং উইথ দ্য টাইটেলস অফ দ্য কোর্স দে টিচ। ইনস্ট্রাক্টরদের নাম বের করতে বলছে, খেয়াল করেন, নাম, এবং কোর্সের টাইটেল বের করতে বলছে, নট আইডি, টাইটেল। তাহলে নাম এবং টাইটেল বের করো, তারা যেই সকল সাবজেক্ট পড়াইছে, এইটুকু শুধু বলছে। এখন দেখেন, আমরা যদি নেমটা সিলেক্ট করি এবং টাইটেলটা সিলেক্ট করি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে নামটা আসবে হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল থেকে, আর টাইটেলটা আসবে হচ্ছে কোর্স টেবিল থেকে। কিন্তু ইনস্ট্রাক্টর যেই কোর্সটা পড়াইছে সেই কোর্সটা লেখা আছে টিচার্স টেবিলে, তার মানে এখানে তিনটা টেবিল ম্যাচ হইতে দিতেছে। ইনস্ট্রাক্টর তো নাম নিয়ে আসবে ইনস্ট্রাক্টর টেবিল থেকে, কিন্তু ইনস্ট্রাক্টর কি পড়াইছে, কাকে, কোন সাবজেক্টটা পড়াইছে সেটা লেখা আছে হচ্ছে টিচার্স টেবিলে। এই জন্য টিচার্স টেবিলটা নিয়ে আসলাম। এবং ইনস্ট্রাক্টরটা টিচার্স টেবিল দিলে হবে না, টাইটেল নিয়ে আসতে হবে। তাহলে যে কোর্সটা পড়াইছে সেই কোর্সের টাইটেলটা কি, ওইটা আবার দেখার জন্য কোর্স টেবিলে যাইতে হইতেছে। তাহলে তিনটা টেবিল আসতেছে এখানে। এখন আমি কি করলাম, এইভাবে লিখলাম যে সিলেক্ট নেম টাইটেল ফ্রম ইনস্ট্রাক্টর, ন্যাচারাল জয়েন, টিচার্স আর ইনস্ট্রাক্টর, এই দুইটা টেবিলের মধ্যে জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে, এই দুইটা টেবিল জয়েন দেওয়ার পরে কোর্স টেবিলটাকে আলাদা রাখছি। খেয়াল করেন, কোর্স টেবিল কিন্তু জয়েন হয়নি, তার মানে ইনস্ট্রাক্টর টেবিলের আইডির সাথে টিচার্স টেবিলের আইডি অটো জয়েনিং হয়ে যেতেছে, কিন্তু কোর্স টেবিলটার সাথে কিন্তু কোনো জয়েনিং হয়নি। তখন আমি কি করবো, হোয়ার ক্লজ দিয়ে আমি বলে দিলাম, দেখো কোর্সের আইডির সাথে টিচার্স এর কোর্সের আইডি দুইটা ম্যাচ করো, তাহলে এই টেবিলের সাথে এই টেবিলের একটা জয়েনিং হয়ে গেল। এই কাজটা হচ্ছে ম্যানুয়ালি করছে, আর এই কাজটা করছে হচ্ছে ন্যাচারাল জয়েন কিওয়ার্ড দিয়ে। তাহলে এইভাবে করলে কি হবে দেখেন, প্রথমে কোর্সের আইডির সাথে টিচার্স এর আইডি জয়েন দিয়ে যে সকল টিচার যে সকল কোর্স পড়াইছে সেগুলিকে ম্যাচ করে নিয়ে আসবে টাইটেল। এবার ওই কোর্সগুলি কে পড়াইছে সেই ইনস্ট্রাক্টরের সাথে জয়েন দেওয়ার পরে সেটা নেম নিয়ে আসবে, তাহলে টাইটেলও পেয়ে গেলাম, নেমও পেয়ে গেলাম। এটা হচ্ছে অরিজিনাল কোয়েরিটা। এখন এই সেম কোয়েরিটা আমি যদি একটু মাথাবরি করে এইভাবে লিখি যে সিলেক্ট নেম টাইটেল ফ্রম ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন কোর্সেস, এইভাবে লিখলাম। ধরেন জাস্ট কি করলাম, ইনস্ট্রাক্টর টেবিল, ন্যাচারাল জয়েন দিলাম, টিচার্স টেবিল, আবারও ন্যাচারাল জয়েন দিলাম, কোর্সেস টেবিল। এইখানে ট্রিকটা, এখানেই ঝামেলাটা। এইটা একটা রং কোয়েরি না, কিন্তু এটার সেম রেজাল্ট দিবে না, কিন্তু দেখতে একই রকম মনে হইলো। তাহলে কেন এরকম মনে হচ্ছে দেখি আমরা। ইনস্ট্রাক্টর টেবিল এবং টিচার্স টেবিল যখন আমি জয়েন দিছি, তখন দুইটা টেবিল মিলে একটা টেবিল হয়েছে। দেখেন, আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, কোর্স আইডি, সেকশন আইডি, এগুলো জয়েন হয়ে গেছে, জয়েন হয়ে এই টেবিলটা হয়েছে। তার মানে ইনস্ট্রাক্টর আর টিচার্স এই দুইটা জয়েন হয়ে এইটা হয়েছে। এবার আবার হয়েছে কোর্স টেবিলকে আমি নিয়ে আসছি। আবার কোর্স টেবিলটা দেখেন, কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট। তাহলে এইটার সাথে আবার কি করতে হবে, উপরের দুইটা জয়েন দিতে হবে। তাহলে এইটার সাথে আবার এইটা জয়েন দিব, উপরেরটা দুইটা জয়েন দিই। যেহেতু ন্যাচারাল জয়েন হচ্ছে যে সকল কিজ এর মতো মিল পায় সেই কিজ গুলির ভিতরে জয়েনিং দেয়। এখন আপনি দেখেন তো এই টেবিলের কোন কোন ভ্যালুর সাথে এই টেবিল মিলে, কোর্স আইডি এখানেও আছে এখানেও আছে, তাহলে দুইটা ম্যাচ করবে। আবার ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট, এই দুইটা ম্যাচ করে, তাহলে এই দুইটা ভ্যালু ম্যাচ করছে, বাকি কোনো ভ্যালু ম্যাচ করেনি। তো ও যখন জয়েন দিবে তখন এই দুইটাকেই ম্যাচ করাবে। দেখেন, কোর্স টেবিলের এই দুইটার সাথে উপরের টেবিলের দুইটাকে ম্যাচ করাবে। অথচ উপরে দেখেন কোয়েরিটা শুধু কোর্সের আইডির সাথে কোর্স আইডি ম্যাচ করেছে, কোনো ডিপার্টমেন্ট কিন্তু ম্যাচ করায়নি এখানে। তার মানে হচ্ছে উপরের টেবিলটা যে ভ্যালুটা নিয়ে আসবে রেজাল্ট, নিচের টেবিলটা রেজাল্ট নিয়ে আসবে না, আর একটু কম রেজাল্ট নিয়ে আসবে। এটা অনেকটা এরকম যে সিআইএস 101 এই সাবজেক্টটা আপনারাও যেমন ফার্স্ট সেমিস্টারে পড়ছেন, বিবিএও পড়ে, ইংলিশে পড়ে, ইকোনমিক্সে পড়ে, সবাই কিন্তু এই সাবজেক্টটা পড়ে, একবার হইলেও পড়ে। সবার জন্য এটা সার্বজনীন একটা কোর্স।
এর মানে বোঝা গেল যে সিএসসি 101 এই সাবজেক্টটা কোনো ডিপার্টমেন্টের স্পেসিফিক কোর্স না, এটা সব ডিপার্টমেন্টের জন্যই থাকে। ওকে, তাহলে প্রবলেম নেই। তার মানে হচ্ছে উপরের যে কোয়েরিটা এটা বের করে যে যে ডিপার্টমেন্টই হোক না কেন, এটা কোনো ইস্যু না, শুধু কোর্স মিললেই হইলো, এটা বুঝেন। আর নিচে যদি আমি জয়েন্টটা দিই তাহলে বুঝাইতেছে যে যেই টিচার সিএসসি ডিপার্টমেন্টের, ওই টিচারকে সিএসসি এর কোর্সই পড়াইতে হবে। তাহলে এইখানে যে বিবিএ সিএস ইকোনমিক্স ইংলিশও যে সিএস 101 এর কোর্সটা করছে, ওদের কোর্স আর এখানে জয়েন করাবে না, ওদের কোর্স নিয়ে আসবে না, কারণ এটার সাথে তো ডিপার্টমেন্ট মিলে নাই। কারণ সিএসসি কোর্সটা তো আসলে ডিপার্টমেন্টের কোর্স, সিএসসি ডিপার্টমেন্টের, কিন্তু এটা যে অন্যান্যরা পরে এটা তো ডিপার্টমেন্ট ওয়াইজ বুঝবে না। কারণ বিবিএ মনে করবে যে এটা তো আমার ডিপার্টমেন্টাল কোর্স না, এটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল কোর্স, যেমন আপনারা অ্যাকাউন্টিং পড়েন, অনেকটা এরকম। তো এই জয়েনিং কোয়েরিটা যেটা নিয়ে আসতেছে, এই জয়েনিং কোয়েরিটা সেটা নিয়ে আসে না। এই ধরনের ট্রিক টাইপের কোয়েশ্চেন সাধারণত আসে। সো আমরা বুঝতে পারলাম যে দুইটার ভিতরে আসলে মূলত বেসিক পার্থক্যটা কি। এরপর আসলে আছে রিনেম অপারেশন। রিনেম অপারেশনের ক্ষেত্রে আমরা জাস্ট এস দিয়ে রিনেমটা করি, নতুন নেম, এটা হচ্ছে নিউ নেমটা দিয়ে দিলাম। এটা রিনেম অপারেশন সম্পর্কে আপনারা এসকিউএল এ দেখছেন, মাই এসকিউএল এর ভিতরে, এটা আমরা এখানে দেখবো না। আপনারা শুধুমাত্র এক্সাম্পল গুলি ভালো করে খেয়াল করবেন যে এক্সাম্পল গুলি কি এবং সেটা দেখে নেবেন। স্ট্রিং অপারেশন আমার লাগবে না, স্ট্রিং অপারেশন মাই এসকিউএল যেটা পড়েছি ওইটাই যথেষ্ট। আমরা আসবো হচ্ছে হ্যাভিং এ। টেবিল সংখ্যা যদি একাধিক হতো, মানে এখানে 3টা, ওইখানে দেখাইলেন যদি 4টা বা 5টা, সেই ক্ষেত্রে কিভাবে কন্ডিশন দিয়ে আনতে হতো ডাটা এগুলা, মানে আমরা তো আচ্ছা, মানে হ্যাঁ ওইখানে হ্যাঁ বুঝছি, মাল্টিপল যদি হইতো, মাল্টিপল টেবিল যদি হইতো, হ্যাঁ হ্যাঁ। মাল্টিপল টেবিল। দেখি আমরা মাল্টিপল টেবিল একটা আছে অবশ্যই, এখানে 3টা টেবিল থাকার কথা, দাঁড়ান, না থাকলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। এখানে দেখি মাল্টিপল টেবিল আছে নাকি। এই যে মাল্টিপল টেবিল দেখেন, এই যে সিলেক্ট দিলাম মাল্টিপল টেবিল, যে আর ন্যাচারাল জয়েন, আর টু ন্যাচারাল জয়েন, আর থ্রি ন্যাচারাল জয়েন, এভাবে লিখে দিচ্ছেন না, এটা হচ্ছে নর্মালি লিখা। হ্যাঁ স্যার, কিন্তু এরকম যখন আপনি লিখবেন, যখন আপনি কোয়েরিটা লিখবেন তখন এইভাবে দিবেন, সিলেক্ট নেম ফ্রম ন্যাচারাল জয়েন, একটার সাথে কম্বিনেশন দিয়েছেন, বাকিগুলো ওয়ার এর মধ্যে দিয়ে দিবেন, যে কোন আইডির সাথে কোন আইডি, এন্ড কোন আইডি, এন্ড কোন আইডি, এভাবে এন্ড দিয়ে অ্যাড করে দিতে হবে সবগুলি আইডি টেবিলের। মানে 3টা টেবিলের ভিতরে এন্ড দিয়ে ইয়া করব, শুধু কানেক্ট। ইয়েস, এন্ড দিয়ে জয়েন দিবেন, ইয়েস, তাইলে হয়ে যাবে। এটা হচ্ছে কোয়েরি কমান্ডের উপর ডিপেন্ড করে। যেমন এটা আমরা থিওরি পড়তেছি, তো এটার সাথে অনেক কোয়েরি কমান্ড মিলবে না এসকিউএল এর। দেখবেন যে যেমন নিচে আমরা দেখতেছি, একটু পরে দেখবেন সেট অপারেশন মিলে না। হোয়ার ক্লজ আমরা দেখছি, আমাদের লাগবে হচ্ছে যেমন সেট অপারেশন। দেখেন সেট অপারেশন এখানে ইউনিয়ন আছে, ইন্টারসেক্ট আছে, এক্সেপ্ট আছে, কোনোটাই মাইস্কুয়েলে নেই। মাইস্কুয়েলে এই সেট অপারেশন নাই। তাহলে আপনি জাস্ট সেট অপারেশনের জন্য 2টা কোয়েরি করে এই মাঝখানে ইউনিয়ন লিখে দিলেই সেট অপারেশন হয়ে গেছে, কিন্তু আসলে মাইস্কুয়েলে সেট অপারেশন করা যায় না, এটা একটা সমস্যা। তাহলে এইখানে যে সেট অপারেশন গুলি আছে সেগুলি জাস্ট থিওরিটিক্যালি পড়বেন, এগুলি সেট অপারেশন দেখার মতো কিছু নেই, কারণ শুধুমাত্র 2টা কোয়েরি করে মাঝখানে এক্সেপ্ট লিখে দিছে, ইউনিয়ন লিখে দিছে, ইন্টারসেক্ট লিখে দিছে, সেট অপারেশন হয়ে গেছে, এরকম ব্যাপারটা। আমার লাগবে হচ্ছে নাল ভ্যালুস এই টাইপের, এবং হ্যাভিং ক্লজ এই ধরনের জিনিস লাগবে। নাল ভ্যালু নিয়ে আমি পড়বো, নাল ভ্যালুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা রিলেটেড প্রচুর প্রশ্ন আসে। নাল ভ্যালুস জিনিসটা হচ্ছে এমন একটা ভ্যালু যেটা এক্সিস্ট করে না, কিন্তু আবার এমটি, এটা আপনি বলতে পারতেছেন না এমটি না, মানে এটা একটা স্পেসিফিক ভ্যালু যেটা হয়তো বা আননোন হিসেবে কাউন্ট করে, আননোন, কিন্তু ভ্যালুটা আসলে কি হইতে পারে এটা তারা ধরতে পারতেছে না। হঠাৎ করে একটা ভ্যালু এসে বসলো, ভ্যালুটা আমি একসেপ্ট করলাম, কিন্তু ভ্যালুটা আননোন টাইপের একদম। তো নাল ভ্যালু নিয়ে অনেক আপনার প্যারা আছে ডাটাবেজে, তো এখানে কিছু জিনিস ক্লিয়ার করছে, এবং এই ক্লিয়ার পয়েন্টগুলি ভালো করে মাথায় রাখবেন। 1 নম্বর হচ্ছে, ধরেন আমি প্রথম থেকে যদি শুরু করি, নাল ভ্যালু যদি আমি যোগ করি কোনো একটা সংখ্যার সাথে, তাহলে ওইটাও কি ভ্যালু দিবে, আসলে নালই হবে, কিন্তু আননোন টাইপের একটা ভ্যালু দিবে, কিন্তু কোনো স্পেসিফিক ভ্যালু দিবে না। যেমন কোন একটা সংখ্যা কলাম হচ্ছে এ, তার সাথে আমি যদি 5 যোগ করি, যদি এটা নাল হয়, তাহলে নালের সাথে 5 যোগ হইলে কিছুই দেখাবে না, শুধু একটা নাল দেখাবে, আননোন দেখাবে। তো এইটা কি এরর দেখাবে, এটা ওই মাইস্কুয়েল কমান্ডই বুঝে, ওইটাই জানে। এটা একটা ইস্যু 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, নাল অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে কম্পারিজনের সময়। যেমন আমি একটা কম্পেয়ার করি নাল ভ্যালুতে, যোগ বিয়োগ গুণ ভাগের কাজ তো দেখলাম উপরে, এখন দেখেন কম্পেয়ার করি, 1 ইজ লেস দেন নাল, এই কথাটা বলছে। এখন নাল কি বড় না ছোট এটা কোনোদিন বোঝা যাবে না, এটা আসলে কি ধরে এটা বোঝা যায় না। তো নর্মালি যেটা হয় কি, যে ধরে নেয় অনেকে যে 1 ইজ লেস দেন নাল মানে হচ্ছে ট্রু অথবা ফলস, কিন্তু আসলে এটা না।
তার মানে বোঝা গেল যে আপনি যদি নট ওয়ান ইজ লেস দেন নাল লিখে আপনি নট করে দেন, তাহলে যে ফলস থেকে ট্রু হয়ে যাবে এরকম হবে না কিন্তু। তার মানে নাল বিষয়টা যে ট্রু ফলস এর মধ্যে থাকে এটা না, নাল ভ্যালুটা একটা আননোন স্টেটে থাকে, এই আননোন স্টেটে কেউ জানে না। এই জন্য এসকিউএল কমান্ডে মূলত নাল ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করার জন্য আননোন নামের একটা রেজাল্ট ব্যবহার করা হয়েছে। আননোন মানে আমরা তো বুলিয়ান অ্যালজেব্রা পড়ছিলাম, তো বুলিয়ান অ্যালজেব্রা তো ট্রু আর ফলস ছাড়া তার কিছু ছিল না, কিন্তু এসকিউএল এর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে নাল ভ্যালুর কারণে ট্রু ফলস এন্ড আননোন এই তিনটা ভ্যালু নিয়ে আসছে, তিনটা রেজাল্ট আলাদা আলাদা। এইটা কিভাবে কাজ করে দেখেন। যদি এন্ড লজিক নেন, এন্ড লজিকে তো আপনারা এটা জানেন যে জিরো হইলেই জিরো হয়ে যায় সবকিছু, কোন একটা ভ্যালু জিরো এন্ড হইলে মানে জিরো, সবগুলিতে ওয়ান হইতে হয়। কিন্তু এইখানে সেটটা এরকম হয়ে গেছে যে ধরেন কোন একটা জিনিস ট্রু হইছে মানে ওয়ান হইছে, ওয়ানের সাথে যদি আননোন মিলান, ওয়ান সাথে আননোন যদি এন্ড করেন তাহলে ওটা আননোন হয়ে যাবে, মানে আননোনের পাওয়ারটা এখানে বেশি, এখানে ওয়ানের পাওয়ারটা বেশি না, তা আননোনটা অনেকটা জিরোর মতোই ধরে নেন আসলে। ফলস যদি হয়, জিরো হয়, জিরোর সাথে যদি আননোন যুক্ত হয়, এইখানে আবার আননোন থাকে, এখানে ফলসই হয়, তাহলে আননোন আর থাকে না। কারণ যে কোনো কিছু অজানার সাথে যদি মিথ্যা মিশ্রিত করেন তাহলে সেটা অজানা থাকে না, সেটা মিথ্যা কথাটাই বের হয়, এটা বোঝায় যে মিথ্যাই। আননোন আর আননোন যদি এন্ড করেন তাহলে আননোন হইতেছে, তাহলে এটা হচ্ছে এন্ড এর অপারেশন নালের। আবার নালের সাথে নালের একটা অর অপারেশন দেখি, যেমন কোনো কিছু ওয়ান আছে আর তার সাথে অর যদি করি আননোন, তাহলে ট্রু হয়, ট্রুটাই হয়। কেমনে এটা হইলো, মানে কোনো নেই, মানে আসলে কোনো এক্সাক্ট লজিক্যাল ডেফিনেশন কিন্তু নাই, যে আমি একটা ওয়ান দিলাম, ওয়ান অর আননোন, তাহলে ওয়ানটাই হইলো, এটা হচ্ছে অর দিয়ে দিছে, কারণ সে সবচেয়ে বেস্ট পসিবল সলিউশনটা ধরে নেয়, আননোনটা নিল না। আর ফলস অর আননোন দুইটা নেই, তাহলে আননোন হয়, ফলসটা সে নেয় না, কারণ মিথ্যা রেজাল্ট দেওয়া হচ্ছে, মানে যে রেজাল্টটা আপনার জানা নেই সেই রেজাল্ট দেওয়া বেটার, এটা ধরে নেয়। আর আননোন আর অন্যান্য হচ্ছে আননোন। আননোনকে যদি নটও করেন তাহলে আননোনই থাকে, তাহলে বোঝা গেছে যে কম্পেয়ারটা এইভাবে হইতেছে। এরপর আরেকটা কম্পারিজন দেখি আমরা, যে যদি আমরা এমন বলি যে কোন একটা কোয়েরির ভিতরে সিলেক্ট নেম অফ ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার স্যালারি ইজ নাল লিখলাম, আর আরেকটা হচ্ছে ইকুয়াল টু এমটি দিলাম, এমটি মানে দুইটা ডট দিলাম, কোটেশন, দুইটার ভিতরে পার্থক্য কি? দুইটা কোটেশন দেওয়া মানে হচ্ছে ওইখানে কোনো ভ্যালু নেই, স্পেসও নেই, কিছুই নেই, আসলে মূলত জিরো নেই, কিছুই নেই ভ্যালু, এই হিসেবে সে কাউন্ট করে নিয়ে আসতো। যেমন আমরা ওই যে মনে আছে কিনা যে স্টুডেন্ট টেবিল থেকে যে সকল ব্লাড গ্রুপ এমটি ছিল, এমটি নট নাল, এমটি ছিল, সেগুলো আমরা নিয়ে আসছি, কিন্তু এটা হচ্ছে এমটি করা। কিন্তু এইখানে যেটা হয়েছে যে স্যালারিটা কি হবে তারা জানে না, এক্সিস্টেন্সটা নাই, এই জন্য তারা নাল দিয়ে রাখছে। নাল কিওয়ার্ড দেওয়ার কারণে ওটা যে আসলে ট্রু হবে না ফলস হবে এটা কোনো বিষয় কিন্তু ধরতে পারবে না সহজে, আননোন একটা স্টেটে চলে গেছে। তো এখন আমি যদি এই যে এই কোয়েরিটা রান করি, আর কোনো একটা টিচারের যদি মনে করেন স্যালারি দেওয়া হয়নি, মনে করেন আমি একটা টিচার হিসেবে জয়েন করছি কিন্তু আমার স্যালারি কত হবে এটা ইনসার্ট দেওয়া হয়নি এখনো, তো আমার স্যালারি যদি দেখতে যায় আর যদি নাল থাকে, তাহলে সে আসলে কি করে দেখেন, if the predicate is not null succeeds if the value on which it applied is not null. যদি নাল অ্যাপ্লাই করা থাকে আমার ওই স্যালারির মধ্যে, তাহলে ও এক্স্যাক্টলি দেখাই দিবে যে কিছুই নেই, ভ্যালুতে শুধু নাল আছে, এটা দেখাই দিবে, খালি কিছু দেখাবে না, এন ইউ ডাবল এল কথাটা দেখাই দিবে। তার মানে আসলে স্টেটটা আসলে আননোন অথবা নট আননোন এর মধ্যে আছে, আননোন এবং নট আননোন এই দুইটার মধ্যেই থাকবে, ট্রু ফলস কিন্তু না, খেয়াল করেন, এমন না যে ট্রু ফলস দেখাই দিবে আপনাকে, এটা না, নাল মানে হচ্ছে হয় আননোন থাকবে নাহলে নট আননোন থাকবে, এরকম বিষয়টা। এই জন্য যখন আপনি দুইটা নাল ভ্যালুকে কম্পেয়ার করবেন, এই যে নাল ইকুয়াল টু নাল, এই দুইটা নাম কম্পেয়ার করবেন, তখন আসলে সেটা কিন্তু আসলে ট্রু অথবা ফলস দেখাবে না, সবসময় দেখাবে যে আননোন হিসেবে। তো এইগুলি হচ্ছে নাল ভ্যালুর কিছু বৈশিষ্ট্য। এরপর আসি আমরা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন। অ্যাগ্রিগেট ফাংশন আমরা MySQL এ গত ল্যাবে ইউজ করছি। এখানে অ্যাগ্রিগেট ফাংশন গুলি আপনারা এভারেজ, কাউন্ট, ডিস্টিংক্ট এগুলি দেখবেন, একবার করে দেখলেই বুঝে যাবেন যে অ্যাগ্রিগেট ফাংশন হচ্ছে। কিন্তু আমাদের লাগবে হচ্ছে মূলত দুইটা অ্যাগ্রিগেট ফাংশন মূলত লাগবে, একটা হচ্ছে গ্রুপিং আর একটা হচ্ছে হ্যাভিং। আচ্ছা, তো আমরা গ্রুপ করার আগে দেখি, গ্রুপ আমরা কিন্তু অলরেডি করছি। তো আমাকে যদি বলে যে ফাইন্ড দ্য এভারেজ স্যালারি, এটা ফাইন্ড দ্য এভারেজ স্যালারি ইন ইচ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি বের করতে বলছে, ইচ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের, ইচ কথাটা লেখা আছে, এখানে অবশ্যই গ্রুপ হতে হবে। তাহলে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম কমা এভারেজ স্যালারি অ্যাজ এভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, এই যে ডিপার্টমেন্ট নেম অনুসারে এই যে এইখানে হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে।
তাহলে এই ডিপার্টমেন্টের তিনটা মিলে একটা গ্রুপ হবে এবং তার এভারেজ স্যালারিটা বের করবে। তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিবে। এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ একটা ভাগ দিবে। তার মানে এখানে গ্রুপ হয়েছে 1 2 3 4 5 6 7টা গ্রুপ হয়েছে। 12টা ইনস্ট্রাক্টরের জন্য 7টা গ্রুপ হয়েছে, 7টা এভারেজ স্যালারি বের হয়েছে। এইটা হচ্ছে এই যে এইভাবে। এখন আমি আরেকটু অ্যাডভান্স লেভেল নেই। ফাইন্ড দ্য নেম নাম্বার অফ ইনস্ট্রাক্টর। বুঝেন, নাম্বার অফ ইনস্ট্রাক্টর কয়জন টিচার ইন ইচ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে পড়াইছে, হু টিচেস এ কোর্স, একটা কোর্স পড়াইছে ইন দ্য স্প্রিং 2010 সেমিস্টার। স্প্রিং 2010 সালে কয়জন কয়জন টিচার প্রত্যেকটা ডিপার্টমেন্টে পড়াইছে, এটা বোঝাচ্ছে। তাহলে দেখেন, প্রথম কথা হচ্ছে টিচার টেবিলটা লাগবে, কিন্তু আমাকে এখানে বের করতে বলছে, মূলত কাউন্ট করতে বলছে টিচার, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কাউন্ট করতে বলছে। তাহলে ডিপার্টমেন্টের নামটা লাগবে, তাহলে ডিপার্টমেন্টের নাম লিখবো এবং টিচারের আইডি কাউন্ট করব। এই দুইটা আমার মাস্ট। তাহলে সিসি ডিপার্টমেন্টে কয়জন পড়াইছে, বিবিএ তে কয়জন পড়াইছে, ইংলিশে কয়জন পড়াইছে, সবার জন্য আলাদা আলাদা আমার কাউন্ট হবে। সবার জন্য আলাদা আলাদা কাউন্ট করার জন্য আমাকে অবশ্যই দুইটা টেবিল জয়েন দিতে হবে। তাহলে ইনস্ট্রাক্টর টেবিলটা এবং টিচার্স টেবিল, এই দুটো টেবিলকে ন্যাচারাল জয়েন দিলাম। ন্যাচারাল জয়েন দিলাম, জয়েন হয়ে গেছে, কিন্তু এখানে বলছে যে স্প্রিং 2010 সেমিস্টার। তখন আমি কন্ডিশন দিব, ওয়ার সেমিস্টার ইকুয়াল টু স্প্রিং অ্যান্ড ইয়ার ইকুয়াল টু 2010 দিলাম। তাহলে মোটামুটি জয়েন হয়ে গেছে। জয়েনের সাথে আবার একটা ফিল্টার হয়েছে, ফিল্টার প্রেডিকেট অ্যাড করার পর আমরা কাউন্ট করব। এখন কাউন্ট হবে না, কারণ কি? কারণ হচ্ছে যেহেতু ডিপার্টমেন্ট সবগুলি আমি ধরে নিয়েছি, তার মানে সবগুলি কাউন্ট করে একটা ভ্যালু নিয়ে আসবে, জাস্ট একটা। কারণ এখানে তো আমি বলি নাই যে কোন কোন ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে দেখো। এখানে কি করছে, সব ডিপার্টমেন্টের জন্য কাউন্ট করে একটা ভ্যালু নিয়ে আসবে, যে হ্যাঁ টোটাল 100 জন টিচার কোর্স নিছে, ডিস্টিংক্ট টিচার, তার বা 12 জন নিছে। আচ্ছা, কিন্তু আমার তো লাগবে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ, তখন আমি গ্রুপ বাই লিখে দেবো, গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে গ্রুপ বাই ডিপার্টমেন্ট হয়ে কি করবে, কাউন্ট করবে। কাউন্ট করে সে দেখাই দিবে, যেমন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে 3 জন, ফিনান্সে 1 জন, হিস্ট্রিতে 1 জন, মিউজিক 1 জন। এটা বোঝাচ্ছে। তাহলে এটা একটা ফ্যাক্ট। আর হ্যাভিং হচ্ছে একটা জিনিস। হ্যাভিং এই ক্লজটা কেন ইউজ করা হয়েছে? যখন কোনো কোয়েরি, যখন আপনি দেখবেন একটা কোয়েরি, এই কোয়েরিটা মূলত ডিরেক্টলি কোনো ভ্যালু চাচ্ছে না, কিন্তু কোনো একটা ভ্যালু কার জন্য সেটা চাচ্ছে, এইরকম যদি কোনো কোয়েরি থাকে, তখন তার জন্য হ্যাভিংটা ইউজ করা হয়। খেয়াল করেন, আরেকবার বলি, যদি কোনো কোয়েরি ডিরেক্টলি কোনো ক্যালকুলেশনের ভ্যালু চাচ্ছে না, যে কত টাকা, কত এভারেজ, কত সামেশন, কত কাউন্ট, এগুলো ডিরেক্টলি চাচ্ছে না, সে চাচ্ছে যে যেই ভ্যালুটা আমি চাচ্ছি ওইটা কার জন্য, ইন্ডিকেট করতেছে কাকে, ওই লোকটাকে আমার দরকার, ওই পার্সনটা, ওই ভ্যালুটা আরেকটা ভ্যালু ইন্ডিকেট করে, ওইটাকে দরকার, এই জন্য হ্যাভিংটা লাগে। যেমন একটু আগে আমরা যখন এভারেজ স্যালারি বের করছি, দেখেন এই যেটুকু খুব সিম্পলি বলছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্যালারি বের করো। এখানে কিন্তু কোন ডিপার্টমেন্টের জন্য এভারেজ স্যালারি এটা না, বলতেছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্যালারিটা বের করতে বলছে, কাউন্ট করতে বলছে, অথবা এভারেজ স্যালারি, অথবা কে কত পাইছে, কোন ডিপার্টমেন্টে পড়াইছে, এই জিনিস বের করতে বলছে। তখন আমরা শুধু লিখে দিতাম যে ডিপার্টমেন্ট নেম, এভারেজ স্যালারি, ইনস্ট্রাক্টর, গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, শেষ হয়ে গেছে, এতটুকুই। কিন্তু আমি যদি জিনিসটাকে একটু ঘুরাই, মানে প্রশ্নটা এইভাবে বলি যে দেখেন, যে এইটা এটা বল যে আমরা চাচ্ছি ওই সকল ডিপার্টমেন্ট, খেয়াল করেন, ওই সকল ডিপার্টমেন্টকে চাচ্ছি, বলতেছি না যে ডিপার্টমেন্ট কাউন্ট করো বা ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি কাউন্ট করো, আগে আমি বলতেছি ওই সকল ডিপার্টমেন্ট চাচ্ছি যাদের এভারেজ স্যালারিটা হচ্ছে 42,000, যাদের এভারেজ স্যালারি, মানে ওই ইনস্ট্রাক্টরদের এভারেজ স্যালারি হচ্ছে মোর দেন $42,000। ব্যাপারটা কিন্তু ঘুরে গেল, মানে সিনারিওটা। প্রথমে আমি চাইতাম কি, ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি করে বের করে দাও, আর এখন আমি কি চাইতেছি, না, এভারেজ স্যালারি যাদের $42,000 বেশি, ওই সকল ডিপার্টমেন্ট গুলি আমাকে বের করে দাও। মানে একটা জিনিস আরেকটা জিনিসকে ইন্ডিকেট করতেছে। এখন ঘটনাটা কিভাবে ঘটছে দেখেন, আমি যখন নর্মাল সিলেক্ট কোয়েরিটা লিখবো, তখন লিখবো হচ্ছে ডিপার্টমেন্ট নেম, এভারেজ স্যালারি, কারণ এভারেজ স্যালারি আমাকে বের করতে হবে, এই দুইটা আমি বের করব।
এখন আমি জানি যে কোনো একটা ডিপার্টমেন্ট নেমে তো আর এভারেজ স্যালারি লেখার কথা না, তার সেখানে ইনস্ট্রাক্টর টেবিল আছে, ইনস্ট্রাক্টর টেবিলে মনে ফর্ম লেখা আছে, ইনস্ট্রাক্টর এই টেবিলের মধ্যে স্যালারি লেখা, এই টেবিলে যে স্যালারি গুলি আছে এবং ডিপার্টমেন্ট নাম আমি এভারেজ স্যালারি বের করব। এটা সমস্যাটা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এটা কোন ডিপার্টমেন্টের? তাহলে ডিপার্টমেন্ট গুলিকে আমাকে আলাদা করতে হবে, এই জন্য আমি করছি কি গ্রুপ বাই ডিপার্টমেন্ট করছি, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ মানে যে 12টা ইনস্ট্রাক্টর টেবিল ছিল 12টার মধ্যে আমি 7টাকে আলাদা করছি, 7টা গ্রুপ করছি, 7টা ডিপার্টমেন্টকে। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমি কি করব, চেক করব এরকম, এই যে এই ডিপার্টমেন্টকে আলাদা করছে। এখন আলাদা করার পর প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমি এভারেজ বের করব। ধরেন এইটার জন্য একটা এভারেজ বের হবে, এটা একটা এভারেজ, এটা একটা এভারেজ, এটা একটা এভারেজ, এটা একটা, এরকম সবগুলি 7টা এভারেজ বের হয়েছে। এভারেজ বের করার পরে আমি কি করলাম যে আচ্ছা এই যে এভারেজ গুলো যে বের হইলো এইটার মধ্যে থেকে কোন কোন টিচারের এভারেজ বেতনটা $42,000 চেয়ে বেশি সেটা আগে প্রথমে বের করব। এখন সমস্যা হয়ে গেছে যে এভারেজ বের করাটা ইজি, কিন্তু কন্ডিশনের মধ্যে কখনো একটার বেশি ভ্যালু কম্পেয়ার করা যায় না, এটা তো আপনি জানেন। যেমন আমি যদি বলি আপনি A+ পাবেন, তার মানে আপনি কম্পেয়ার করবেন এরকম, পাইছেন, তার মানে আপনি কম্পেয়ার করবেন এইভাবে যে ওয়ার মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 80 লিখবেন। কিন্তু আমি যদি বলি যে আপনি 80, 90, 100 তিনটেই পাবেন, তাহলে কিন্তু কখনো ওয়ার মার্কস ইজ গ্রেটার দেন 80, 90, 100 এটা লেখা যায় না, কারণ তিনটা ভ্যালু এখানে আসছে, তিনটা কম্পারিজন তো কখনো একটা ওয়ার কন্ডিশন করতে পারে না, এন্ড দিয়ে করতে হইতেছে, এন্ড ঘুরে ঘুরে। তো এইখানে দেখেন, এখানে আমি কন্ডিশন কয়বার লিখতে হইতো খেয়াল করেন, হোয়ারের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7 বার, তাহলে 7টা কন্ডিশন এন্ড করে বা অর করে দেখতে হতো, কিন্তু এটা পসিবল না, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি জানি না যে কতগুলি গ্রুপ হবে। তো এইখানে একটা সমস্যা হয়ে গেছে যে যেহেতু আমি গ্রুপ করছি, আর গ্রুপ করা মানে হচ্ছে মাল্টিপল ভ্যালু গুলিকে একটা কমন ভ্যালুতে কনভার্ট করে, আর ওই একটা ভ্যালুর জন্য আমি একটাই মাত্র কম্পেয়ার করতে পারি, তখন সমস্যাটা হচ্ছে তখন হোয়ার কন্ডিশন ইউজ করা যায় না, এইটা হচ্ছে মেইন প্রবলেম। গ্রুপে সাধারণত এই হোয়ার কন্ডিশনের এই অ্যাগ্রিগেট ফাংশনটা কখনোই ইউজ করতে পারবেন না, ফলে এটা একটা মেজর প্রবলেম। মেজর প্রবলেমের কারণে ওনারা নতুন একটা কিওয়ার্ড দিছে, এই কিওয়ার্ডটাকে বলা হয় হ্যাভিং। তার মানে আমি এখানে কিন্তু ইচ্ছা করে লিখে দিতে পারতাম এরকম, এই যে এই লেখাটা না লিখে আমি করতে পারতাম কি, এই লেখাটার বদলে সরি এই হ্যাভিং এর জায়গায় আমরা ইচ্ছা করলে এইটা বসাইতে পারতাম, ধরেন হোয়াইট দিতাম, তারপর হোয়াইট দিয়ে আমরা লিখতে পারতাম যে স্যালারি ইজ গ্রেটার দেন এভারেজ স্যালারি, এইভাবে লিখতে পারতাম। কিন্তু আসলে এই যে লাইনটা লেখা এটা যাবে না, কারণ হোয়ারের মধ্যে এভারেজ স্যালারি আছে 7টা বের হইতেছে, কিন্তু হোয়ার কন্ডিশন চেক করতে পারে একটা, এই জন্য তারা করছে কি নতুন একটা নিয়ে আসছে, সেটা হ্যাভিং। হ্যাভিং এর মধ্যে আমি এই যে এভারেজ স্যালারি ইজ গ্রেটার দেন 42,000 লিখে দিচ্ছি। এর মানে হচ্ছে তুমি দেখো যে এভারেজ স্যালারি কি কি আসে, তো হ্যাভিং এর মধ্যে এভারেজ স্যালারি সব আসবে, 7টা এভারেজ স্যালারি এসে গেছে। 7টা এভারেজ স্যালারির মধ্যে প্রতিটা চেক করবে $42,000 চেয়ে বেশি কিনা, যদি হয় তাহলে ওই গ্রুপ ওয়াইজ যাদেরটা বেশি তুমি তাদের গ্রুপগুলিকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর ইনস্ট্রাক্টর টেবিল থেকে তুমি ওই গ্রুপগুলিকে দেখায় দাও। এই হচ্ছে কাহিনী। তখন আমাকে দেখাবে যে এই ফিজিক্স ডিপার্টমেন্টে $42,000 চেয়ে বেশি আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু না কিছু বেশি আছে, এই ভ্যালুগুলি বের হবে। এটা হচ্ছে হ্যাভিং ক্লজের একটা ওয়ে। হ্যাভিং ক্লজ কিন্তু আমরা অলরেডি ডাটাবেস ইস্যুর সময় দেখছি, কোয়েরি মাইস্কুয়েল কোয়েরির সময় দেখছি। এটা হচ্ছে আমার বিষয়টা। এখন এই অ্যাগ্রিগেশন ছাড়া আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নেস্টেড সাব কোয়েরি। নেস্টেড সাব কোয়েরিটা আমি আসলে কোয়েরি দিয়ে আপনাদেরকে দেখাই দিব। সো আমি 10 মিনিটসের একটা ব্রেক দিতেছি নেস্টেড কোয়েরির জন্য, কারণ আমাদের আরো একটা চ্যাপ্টার বাকি আছে, এটা ল্যাব ভিত্তিক পড়া, তো এই জন্য 10 মিনিটস ব্রেক দিয়ে আমি তারপরে এই পুরো জিনিসটা একবার দেখাই দিব। কারো কোনো প্রশ্ন আছে? এখানে আমরা যে সাব কোয়েরি গুলি আছে সেগুলি বিষয়টা ফলো করব না, আপনারা প্র্যাকটিস করতে পারেন হয়তোবা, কিন্তু আমরা মূলত একটা সাইট থেকে সাব কোয়েরিটাকে দেখি জিনিসটা কি। আমরা একটা সিনারিও দেখব। সাব কোয়েরির বিষয়টা এরকম যে 2 বা ততোধিক কোয়েরি থাকে, যে কোয়েরিটার মধ্যে 2টা পোর্শন থাকে। একটা পোর্শনকে বলা হয় আউটার কোয়েরি, মানে যেই কোয়েরিটা মেইন কোয়েরি বোঝায়,
আর আরেকটা পোর্শন থাকে ইনার কোয়েরি, যে কোয়েরিটা মূলত আপনার কন্ডিশনটাকে অ্যাপ্লাই করার জন্য ইউজ করা হয়। এই হচ্ছে সাব কোয়েরি, যেমন এখানে লাল যে বক্সটা আছে সেটা হচ্ছে সাব কোয়েরির পার্ট। এটাকে বলা হয় নেস্টেড কোয়েরি। তো ইনার কোয়েরি এন্ড আউটার কোয়েরি, এই দুইটা কোয়েরি কেন লাগতেছে? কখনো কখনো আমরা কিছু সিনারিও দেখি যেখানে আমরা কিছু ডাটা চাই দেখতে, যে ডাটাগুলি আসলে মূলত স্পেসিফিক কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করে না, কিছু আননোন ভ্যালুর উপর ডিপেন্ড করে, যে আননোন ভ্যালুগুলি আমাকে বের করতে হয়। এখন সাধারণত আমরা যখন কন্ডিশন চেক করি তখন আমরা জানি কন্ডিশনের ভ্যালুগুলি কি হয়। যেমন আমরা যখন গ্রেড বের করি তখন আমরা কিন্তু জানি যে গ্রেডের ভ্যালু 80 থেকে 70, 60 এভাবে 10 করে কমে বাড়ে। তাহলে মোট একটা টেবিল দেওয়া থাকে, টেবিলের ভিতরে মনে করেন 10টা ভ্যালু দেওয়া আছে, 10টা ভ্যালুর মধ্যে আমরা যদি চেক করি ইজ গ্রেটার দেন ইকুয়াল চেক করি, তাহলে আমরা কিন্তু গ্রেড বের করতে পারি, যে 40 চাইতে বেশি হইলে ডি, 80 চাইতে বেশি হইলে বা সমান হলে এ প্লাস। এটা এগুলো হচ্ছে নোন ভ্যালু। কিন্তু কিছু কিছু আননোন ভ্যালু থাকে যেগুলি আমাদেরকে বের করে ওই আননোন ভ্যালুর উপর ডিপেন্ড করে আরো কিছু রেজাল্ট বের করতে হয়, তখন আমাদের লাগে হচ্ছে সাবকোয়েরি। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে সাবকোয়েরি জিনিসটা কিরকম। একটা সাবকোয়েরি আমি যদি নেই, যে দুইটা টেবিল আছে আমার সামনে, স্টুডেন্ট আইডি নেম, 4টা স্টুডেন্টের ইউনিক নেম আছে, 4টা আইডি আর কি। আর আরেকটা টেবিলে স্টুডেন্টের মার্কস রাখা আছে, ওই 4টা স্টুডেন্টেরই টোটাল মার্কস রাখা আছে, 100তে কত পাইছে। এখন আমি হঠাৎ করে আপনাকে বললাম আইডি 2, যে আইডি 2 এর মার্ক যত পাইছে এর চেয়ে বেশি কারা কারা পাইছে এটা আমাকে বের করে দেখান। এখন সমস্যাটা হচ্ছে আপনি আইডি 2 এর মার্কই তো জানেন না, তাহলে আপনি বাকিদের মার্ক কিভাবে বের করবেন? তো দুইটা আননোন এখানে কাহিনী আছে, একটা হচ্ছে আইডি 2 এর মানই জানি না, আর 2 নাম্বার হচ্ছে আইডি 2 এর চাইতে বেশি কে পাইছে ওইটাও জানি না। কিন্তু আমি আপনাকে বলে দিছি কি আইডি 2 এর চাইতে বেশি যারা পাইছে বেটার মার্ক তাদেরটা বের করতে। এখন আপনি চিন্তা করবেন যে মূল চাওয়াটা হচ্ছে আইডি 2 এর চাইতে বেশি যারা পাইছে তাদের কথা, আর ভিতরে চাওয়াটা হচ্ছে আইডি 2 কত পাইছে এটাই তো জানতে হবে আগে। আইডি 2 এরটাই তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা একটা কাজ করি, প্রথম আইডি 2 এর ভ্যালুটা জানি, আইডি 2 কত পাইছে। তখন আমি কি করব, সিলেক্ট অল ফ্রম মার্কস ওয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু এত, তাহলে এই আইডির জন্য আমাকে মার্কসটা দেখো। তো আমি দেখলাম, এখন এই যে মার্কসটা আমি দেখলাম, এই মার্কস আসবে কত, 80। 80 আসছে, এটা হচ্ছে একটা কুইরির মার্ক, তাই তো আমি জেনে গেছি 80। তাহলে এখন আমি কি করব, এই টেবিলের মধ্যে 80 চাইতে বেশি কত পাইছে সেটা দেখলে হয়, তারপর তার নামটা বের করবো, দুইটা টেবিল জয়েন দিয়ে শেষ। তাহলে নিচের একটা টেবিল দেখেন, যে টেবিলের স্টুডেন্ট আইডি নিলাম, নেম নিলাম, টোটাল মার্ক নিলাম, তাহলে তো আমার স্টুডেন্ট ইনফরমেশন আসলো। দুইটা টেবিল ভিতরে জয়েন দিলাম আইডি দিয়ে, জয়েন দেওয়ার পর আমি বলে দিচ্ছি দেখো টোটাল মার্কটা 80 চাইতে বেশি হইলে সেটা দেখো। এখন এইটাকে বলা হয় ম্যানুয়ালি কম্পারিজন করে আপনাকে ভ্যালু বের করে দেখাইতেছে, রেজাল্ট দেখাইতেছে। কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে যে আপনি কি হাজার হাজার লাখ লাখ মানুষের এরকম ভ্যালু বের করে হাতে বসায় তো আর কাজ করতে পারবেন না, এটা তো সম্ভব না। তো এখন আমি কি করব, এটাকে ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক করার একটা ওয়ে হচ্ছে আপনি ওই 80-র জায়গায় 80 কথাটা লেখা আছে না, এই জায়গাটা যদি আমি কষ্ট করে আমি এই যে এই উপরের যে কোয়েরিটা, ফার্স্ট কোয়েরিটা, এটা যদি একটু বসাই দিই কোনোভাবে, তাহলেই তো শেষ। জাস্ট কোয়েরিটা রিপ্লেস করে দিলাম কন্ডিশনের মধ্যে, তাহলে তার কষ্ট করা লাগতেছে না। একটা ভ্যালুর জন্য আমি হুদাকামে দুইটা কোয়েরি আলাদা আলাদা করতেছি, দরকার কি? তা আমি কি করলাম, আস্তে করে 80 জায়গাটা এই কোয়েরিটা রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে দুইটা কোয়েরি হয়ে গেছে, ভিতরে যে কোয়েরিটা সেটা হচ্ছে ইনার কোয়েরি, আর বাইরে যে কোয়েরিটা আউটার কোয়েরি। এবার ওই কোয়েরিতে যে রেজাল্ট আসবে 80 আসবে আমি জানি, আর ওই রেজাল্টটা হোয়ার কন্ডিশনে গেল, হোয়ার কন্ডিশন থেকে সে সিলেক্ট করলো। এই যে একটা ইস্যু, এটাকে বলা সাব কোয়েরি বা নেস্টেড কোয়েরি। এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখানে নিচে এক্সপ্লানেশন দেওয়া আছে, এটা আমাদের আর লাগবে না এত কষ্ট করে। আমি আশা করি যে আপনারা কুইরির সাব কুইরি পার্টটা বুঝে গেছেন, এতটুকু বলতে পারি। এখন আমি আপনাদেরকে একটা সিনারিও দেখি, যে সিনারিওটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে সিনারিওটা কি চাচ্ছি, আমরা কিভাবে এটা পাবো। এই দেখেন, আপনাদের হয়তো মনে আছে যে আমি যখন আপনাদেরকে 4 নাম্বার ল্যাবটা করাইছি তখন ওইখানে টোটাল মার্কস ম্যাক্সিমাম কত পাইছে এরকম একটা কোয়েরি করাইছে গ্রুপ ওয়াইজ। তো আপনারা এই কোয়েরিটা দেখছেন, অনেকটা এরকম যে কোন কোন সাবজেক্টে স্টুডেন্ট কোর্স ওয়াইজ কত মার্ক পাইছে
ম্যাক্সিমাম সেটা বের করতে। এই যে এরকম অনেকটা, আই হোপ আপনারা দেখতে পাইতেছেন এসকিউএল কমান্ডটা। তো এই যে এখানে দেখেন 46 আইডি 46 কিন্তু তিনবার আসছে, ইংলিশ, সিএসসি 101, সিএসসি 102, 75, 46, 69 এই তিনটাই তার ম্যাক্সিমাম মার্কস পাইছে। কিন্তু একটা জিনিস আমরা মিস করছি, সেটা কি, যখন আমরা এটাকে গ্রুপ করি, গ্রুপ করে ম্যাক্সিমামটা বের করি, তখন আমরা শুধু টোটালের ম্যাক্সিমামটাই পাই, কিন্তু আমরা কিন্তু জানি না যে 30 মিড ফাইনাল এই তিনটা মিলছে কিনা। খেয়াল করেন আইডি 46 এর এই সেম কোয়েরি যখন আমি লিখছিলাম, তখন কিন্তু 30-তে 7 পাইছে, মিডে পাইছে 20, ফাইনালে পাইছে 21, তিনটা যোগ করলে তো ভাই 75 হয় না। আবার 13, 23 এটাতে 46 হয় ঠিক আছে, কিন্তু 7, 18, 36 এটা তো 69 হয় না, 61 হয়। তাহলে কি হইলো? তাহলে বোঝা গেল যে আমার ম্যাক্সিমামটা বের হয়েছে কোর্স ওয়াইজ, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই ম্যাক্সিমামের জন্য যে 30-তে কত পাইছে, মিডে কত পাইছে, ফাইনালে কত পাইছে, এইটা তো আমি দেখাইতে পারতেছি না। এখন এইটা কিভাবে দেখাবো? ওই যে আমি বলছিলাম যে মাঝে মধ্যে কিছু কুয়েরি আমার দরকার পড়ে, যে কারোর জন্য কুয়েরিটা করতেছে, ওইটা বুঝাইতেছে। টোটাল আমি পাচ্ছি ঠিক মতোই ম্যাক্সিমাম করে গ্রুপ করে, কিন্তু টোটালের জন্য 30 পাইতেছে না, ঠিক মতো মিলতেছে না, 30 মিড ফাইনাল এগুলি মিলে না। কিন্তু তাহলে একটা রিপোর্ট যখন দিবেন আপনি স্টুডেন্টদেরকে, সে যদি বলে স্যার আমাকে 30 মিডে ফাইনালে কত হয়েছে একটু দেখান, তাহলে আপনি টোটাল দেখাতে পারতেছেন, কিন্তু 30 মিড ফাইনালে উল্টাপাল্টা ভ্যালু আসতেছে কুয়েরিতে, তাহলে এটা আসলে ভ্যালিড কুয়েরি ছিল না, শুধু টোটাল বের করার জন্য ভ্যালিড কুয়েরি। তাহলে ভ্যালিড কুয়েরিটা একটু দেখি যে ভ্যালিড কুয়েরিটা কিভাবে যাব। তার আগে দেখি আমরা যে আসলে মূলত তার কয়টা সাবজেক্ট আছে এখানে। আইডি 46 9টা সাবজেক্ট কমপ্লিট করছে, মানে 9 বার কমপ্লিট করছে, 6 বার ইংলিশ, 2 বার সিএসসি 102, একবার হচ্ছে সিএসসি 101। 9 বার ইংলিশের ভিতরে একবারই সে হাইয়েস্ট রেজাল্ট পাইছে, সিএসসি 101 একবারের মধ্যে একবারই হাইয়েস্ট পাইছে, সিএসসি 102 এর ভিতরে একবার হাইয়েস্ট পাইছে। 9টা ইংলিশের মধ্যে যেটাতে হাইয়েস্ট পাইছে সেটা হচ্ছে 75, এবং তার মধ্যে এই যে এই আইডিটা লাগবে, স্পেসিফিক এই ভ্যালুটা লাগবে। তাহলে 29, 9, 37 এই তিনটা ম্যাচ করে সে যে 75 পাইছে এটা দেখাবে। কিন্তু আমি যখন কোয়েরি করছিলাম তখন দেখাইছে কি 7, 20, 21, কোনটা দেখাইছে আমি নিজেও জানি না, কিন্তু টোটালটা ঠিক মতো দেখাইছে। তাহলে এইটা তো ভ্যালিড কোয়েরি না। তাহলে আমার ভ্যালিড কোয়েরি লেখার জন্য আমাকে এইটার সাথে কিছু একটা করতে হবে। তাহলে এটার সাথে আমরা কিছু জয়েনিং করি। এই হচ্ছে আমার জয়েনিং, প্রথম জয়েনিংটা করলাম কি, এই টেবিলটাকে কপি করে এই টেবিল বানাইলাম, দুইটা টেবিল হয়ে গেল, টেবিল 1 আর টেবিল 2। আচ্ছা, টেবিল 2 এ সেম ভ্যালু সবার জন্য, টেবিল 2 থেকে ম্যাক্সিমামটা বের করি। আচ্ছা, টেবিল 2 আর কাজ শেষ, এখন ম্যাক্সিমামটা বের করি। দেখেন তাহলে টেবিল 2 এর ম্যাক্সিমামটা আমি যে এইখানে বের করে ফেলছি, এই দেখেন এই টেবিল 2 এর ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বের করে দুইটা টেবিল হয়ে গেল, তার টেবিল 3 টেবিল হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন এই টেবিল আর এই টেবিল, এই দুইটা টেবিলের ভিতরে আমার কাজ। ম্যাক্সিমাম কিন্তু বের করছে, ম্যাক্সিমাম 3টা আসছে, এটা সত্য কথা। আমার 30 মিড ফাইনাল মিলছে কিনা এটা দরকার নেই জানা, আমার দেখতে হবে যে 75, 46, 69 মিলছে কিনা সাবজেক্টের জন্য। ঠিক আছে, এখানে আছে 46 9 বার, এখানে আছে 3 বার। তার মানে আমি যদি ন্যাচারাল জয়েন দিই তাহলে কয়টা ভ্যালু আসবে? আমার জানা মতে ন্যাচারাল জয়েন দিলে যে কয়টা ভ্যালু ম্যাচ করে সেগুলি কয়টা, সেই কয়টাই আসে। এখানে 9টা আছে, এখানে 3টা আছে, আমি বুঝতেই পারতেছি 3টাই আসবে লাস্টে। কোন 3টা আসবে? যে 3টা টোটালের সাথে মিলবে। এখন মিলাই, টোটালের সাথে মিলানোর আগে কন্ডিশন কি হবে? আইডিও সেম হইতে হবে, কোর্সও সেম হইতে হবে, কারণ কোন কোর্সের জন্য কোন আইডি তার জন্য টোটালটা বের করতে হবে। তাহলে দুটা কন্ডিশন এখানে দিতে হবে, যে আইডিও সেম, কোর্সও সেম। ওকে, এখন মিলাও, যে টোটালের সাথে টোটাল মিলাও। টোটাল আছে 49, প্রথমটা, এখানে আছে 75, এটা মিলে নেই, দেখাবে না, ন্যাচারাল জয়েন হবে না। তারপর আবার আইডি নেম মিলছে, ওকে 48, এখানে আছে 75, হবে না। এই আইডি এই নেম ইসের জন্য, কোর্সের জন্য 73, এখানে 75 মিলবে না। এই আইডি এই আইডির সাথে মিলবে, কোর্স 40 পাইছে 75 মিলবে না, 52 পাইছে 75 মিলবে না। এই যে এইখানে 46, 101 এর জন্য 75 পাইছে, এবং এখানে 75 আছে, মিলছে। এখন কি করবে? ন্যাচারাল জয়েন দিয়ে কি করবে কি, এই বাম পাশের টেবিলটা, লেফট জয়েন যেটাকে বলে, বাম পাশের টেবিল থেকে সে ভ্যালুটা নিয়ে আসবে। ডান পাশের টেবিল থেকে তো নিবে না, ডান পাশের টেবিলটা হচ্ছে চেক করার জন্য, লেফট জয়েনের একটা কাজ এটা। তাহলে বাম পাশের টেবিল থেকে এই রোটা নিয়ে আসবে, জাস্ট 75 এই রোটা। তাহলে তো পাইয়ে গেলাম আমরা। তাহলে প্রথম স্টেজে আমরা একটা ভ্যালু ক্যালকুলেট করে পাইছি। একইভাবে আমার আর কোনো কিছু লাগবে না, এরপরে জাম্প করে নিচে আসবে পেয়ে যাওয়ার পরে। সিএসসি 101 এর জন্য 46 একবারই পাইছে, একবারই নিয়ে নিছে। সিএসসি 102 এর জন্য 2 বার পাইছে,
একবার পাইছে 59, আরেকবার পাইনি, তাই 59 এর জন্য একবার নিবে, আরেকবার চেক করে দেখবে নাই। তিনটা ভ্যালু এই টেবিলে আমি চেক করছি, এখান থেকে তিনটা ভ্যালুর রো সহকারে আসছে, এবং তিনটা ভ্যালুর রো আপনি খেয়াল করেন এখানে কিন্তু এক্স্যাক্টলি 30 মিড ফাইনাল যা আছে তাই, তিনটা যোগ করলে যা আসে তাই আসে। এই যে কোয়েরিটা আমি করলাম এটাকে বলা হয় ন্যাচারাল জয়নিং। ন্যাচারাল জয়নিং উইথ রিনেমিং, রিনেম করে ন্যাচারাল জয়েন করা, এবং এই কাজটা আমরা থিওরিতে একবার দেখছিলাম। এখন এটাকে কুইরিতে কনভার্ট করতে হবে। তো কুইরিতে আমি কনভার্ট কিভাবে করব, আমরা এটা এই করি, কুইরিটা দেখি। এবার আসেন কুইরি, এই হচ্ছে কুইরিটা, সাব কুইরি সহকারে লিখলাম, ভাগ করে দিই। কুইরি খুব সিম্পল, সেটা হচ্ছে মনে আছে আমাদের সাব কুইরির পার্টে যে ম্যাক্স, সরি এটা, যেমন ধরেন এই যে মনে আছে আমরা একটু আগে একটা স্ক্রিনশট নিছিলাম ম্যাক্সের জন্য, এই দেখেন সিলেক্ট ম্যাক্স, ম্যাক্সিমাম অফ টোটাল, তাহলে ম্যাক্সিমাম টোটালটা বের হয়েছে, কার জন্য বের হবে, টেবিল মার্কস এর জন্য। ওই টেবিল মার্কস দুইটা কপি করছি, তাহলে একটা কপির নাম দিছে ও, আর একটা কপির নাম দিছে বি, তাহলে বি টেবিলটা নাম দিছি। এখন ও আর বি এর ভিতরে তো মনে মনে আছে, ও আর বি এর ভিতরে আমি বলছিলাম যে আইডিও চেক করতে হবে, কোর্স আইডিও চেক করতে হবে। এই যে ওয়ার ওই টেবিলের ওর কোর্স আইডির সাথে এই কোর্স বি টেবিলের কোর্স আইডি, ওই টেবিলের স্টুডেন্ট আইডির সাথে বি টেবিলের স্টুডেন্ট আইডি, দেখছেন দুইটা জয়েন করছে, জয়েন করে সে আসলে মূলত ম্যাক্সিমামটা বের করবে বারবার। আচ্ছা ভালো কথা, ম্যাক্সিমাম তো বের করলাম আমি, তিনটা ভ্যালু এখান থেকে আসবে, কিন্তু তিনটা ভ্যালু তো আমাকে নিয়ে আসার পরে তো মানে কার সাথে চেক করতে হবে, বাম পাশে যে টেবিলটা ছিল, অর্থাৎ এই যে বাম পাশে একটা টেবিল ছিল না 9টা ভ্যালুর, এই ভ্যালুটার সাথে তো আমার ডান পাশের ম্যাক্সিমাম ভ্যালুটা চেক করতে হবে। তো ওই বাম পাশের টেবিলটা যে ম্যাক্সিমাম নাই, ওইটা টোটালের সাথে তো মূলত আমি চেক করতেছি, টোটালে 49-এর সাথে ওখানে 75 মিলাইতাম। তো এখানে আমি তাই করছি যে এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাইছি 75, ওটার সাথে বাম পাশের টেবিলটার টোটাল ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে যে টোটাল ভ্যালুর কোনটা ম্যাচ করে। প্রথমে 49 পাইছে, তারপর 42, 50, তারপর 65, হয়তো 75 পেয়ে গেছে এক সময়। এইখানে দেখেন হোয়ার কন্ডিশনে আমি তিনটা যোগ করছি, বাম পাশের টেবিলটা হচ্ছে ও, ও টেবিলটার টোটাল মার্ক, এইখান থেকে সাবকুয়েরিতে পাইছে হচ্ছে ম্যাক্সিমাম গুলি একটা একটা করে, কন্ডিশনে দেখছে যে টোটালটা কত, টোটালের সাথে যদি ম্যাচ করে তাহলে সেইটাই সে নিবে। নেওয়ার পরে আমি আগে বলছি যে বাম পাশের টেবিলটা হচ্ছে ও, তাহলে এই যে টেবিল মার্কস হচ্ছে ও দিয়ে ডিফাইন করছে, ও টেবিলের সব ভ্যালু এবং সাথে সাথে ও টেবিলের যেই ভ্যালুটা যোগ করে পাইছে ওই ভ্যালুটা সে দেখাবে। যখন আমি এটা কুইরি চালাবো তখন দেখেন এইবার হচ্ছে আলটিমেট সেই রেজাল্টটা, এই 136টা ডাটা আসছে, যেখানে 46 এর ইংলিশ 101 এ 29, 7, 37 তিনটেই পাইছে, এবং 75 হচ্ছে টোটাল রেজাল্ট, এটা ঠিক আছে। সিএসসি 101 এ 10, 23, 13 পাইছে, এখানে হচ্ছে 46 হচ্ছে আলটিমেট রেজাল্ট। সিএসসি 102 তে 24, 20 এবং 25 পাইছে, এটা হচ্ছে 69 হচ্ছে রেজাল্ট। দেখছেন মিলে গেছে, সবগুলোর জন্য সেম। দিস ইজ এক্সাম্পল অফ সাব কুয়েরি, আপনার ডেফিনিশন ওয়াইজ বা সিনারিও ওয়াইজ আপনাকে এইভাবে সাব কুয়েরিটা কনস্ট্রাক্ট করতে হবে আর কি। তো সিনারিওটা যদি আপনি বুঝেন তাহলে সাব কুয়েরিটা কনস্ট্রাক্ট করা আপনার জন্য ইজি হবে। এই দুইটাই ছিল আমাদের সাব কুয়েরির, কারণ দুইটা জিনিস আমাকে থিওরিতে আসবে এবং ল্যাবে তো মাস্ট সাব কুয়েরিটা আসবেই। এখন আপনি বলেন যে এই সাব কুয়েরি বা নেস্টেড কুয়েরি যাই বলি না কেন, এই পর্যন্ত যা পড়াইছে এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা যেটা আমাকে রিপিট করতে হবে? স্যার প্র্যাকটিস করার সময় বোঝা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ওইখানে সাব কোয়েরি আপনি যেটা দেখাইলেন স্যার, ওইখানে যে আপনার মানে ও ডট স্টার, ওইখানে তো অল, সাথে আবার ফাইনাল মানে টোটালি আর কি, মিড ফাইনাল আর ইয়াটা ইয়া করলেন স্যার, কুইটা একটু দেখলে ভালো হতো স্যার, একটু দেখান যেটা কোনটা কোনটা কোনটা? মানে এই যে ইয়ার কুইরি যেটা লিখেছেন স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ, ওটা আরেকবার দেখাবো এই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার এই যে হ্যাঁ ও ডট স্টার, মানে এখানে তো আপনি অল ইয়া করেছেন মানে। জি জি, অলটা দেখছি, আর সাথে জাস্ট টোটালটা একসাথে বের করছি আর কি। তো এখানে যেটা আমি জাস্ট দেখেছি কি যে একটা ওই যে আপনার এনএক্স অনেক সময় দেখেন না যে তিনটা ভ্যালু সহকারে টোটালটা দেখে, অনেকটা এই কাজ আর কি, যে আমি তার মাল্টিপল টাইমস সে হয়তো বা কোর্স করছে, মাল্টিপল ধরনের রেজাল্ট পাইছে, কিন্তু আসলে যে রেজাল্টটা ভালো হয়েছে আর কি, ওই বেস্ট রেজাল্টের আসলে আউট অফ 30 কত পাইছে, মিড কত পাইছে, ফাইনাল কত পাইছে, এটা দেখতে চাই। কিন্তু এটা আসলে রিলেটেড কোয়েরি, এই জন্য আমি কি করছি
যে প্রথমে তো দেখবো তো একটা টেবিল থেকে, এই টেবিলের অল স্টার দিয়ে নিলাম, তার মানে হচ্ছে সে আসলে দেখাবে আইডি, কোর্স, 30, মিড, ফাইনাল এগুলি দেখাবে, সাথে এক্সট্রা তার টোটাল মার্কসটা যোগ করে দেখাই দিবে, তাহলে টোটাল মার্কসটা সে যোগ করছে। কিন্তু ওই টোটাল মার্কস দরকার আমার, যেই টোটাল মার্কসটা আসলে ম্যাক্সিমাম, 9টা ভ্যালু এখানে আছে, কোনটা ম্যাক্সিমাম সেটা আমাকে বের করতে হবে, তাও আবার গ্রুপ করে, তারপরে কোর্স ওয়াইজ, তারপর আবার স্টুডেন্ট ওয়াইজ, তার মানে অনেক জটিল একটা জিনিস। আমি কি করতেছি, টেবিলে একটা মার্কস নিলাম, ওই টেবিল মধ্যে থেকে আমাকে গ্রুপ করতে হবে, টেবিলের মধ্যে আমাকে মার্কস এবং হচ্ছে কোর্স এবং একই সাথে আইডি তিনটাই আমাকে জয়েন দিয়ে নিয়ে আসতে হবে। এখন আমি কি করবো, একটা টেবিল নিলাম, মেইন টেবিলটাকে ও হিসেবে নাম দিলাম, ও টেবিল থেকে আমি আসলে ভ্যালুগুলি দেখাবো। দেখানোর পর আমি বললাম যে দেখো, ও টেবিলের মধ্যে তো অনেকগুলি মার্ক আছে, যেমন এই যে এটা তো ও টেবিল, ও টেবিলের মধ্যে তো 9টা মার্কস আছে, কিন্তু 9টা মার্কসের ভিতরে যেটা বেস্ট সেটা নিবা। এখন বেস্ট তো এখানে লেখা যায় না, কারণ হোয়ারের তো ম্যাক্স লেখা নিয়ম নাই, এটা হচ্ছে একটা আপনার রুলস। এখন আমি কি করব, হোয়ারের টোটাল মার্কটা লিখলাম, টোটাল মার্কটা আসলে সমান সমান কত হবে, ম্যাক্সিমাম কোন ভ্যালু। এখন ওই ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে, কোর্সের জন্য হ্যাঁ, টিচার স্টুডেন্টের জন্য হ্যাঁ, তাহলে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যে স্পেসিফিকলি এই ছাত্রের এই কোর্সটার জন্যই কিন্তু আসলে ম্যাক্সিমাম বের করতে হবে। আমি যদি এরকম করতাম যে 46-এর জন্য আইডি 102 এর ম্যাক্সিমাম বের করে উল্টাপাল্টা একটা ম্যাক্সিমাম দেখাই দিলাম, তাহলে তো হবে না। তো আমি কি করছি, এখানে সিলেক্ট করলাম যে ম্যাক্সিমাম ভ্যালুটা, তাহলে ওই টেবিলটাকে আবার রিনেম করতে হবে, একই নামের টেবিল তো দুইটা করা যাবে না, তো আরেকটা রিনেম করলাম বি নামের, মার্কস টেবিলটাকে বিটা নাম দিলাম। ওই টেবিলের মধ্যে আমি বলে দিছি যে দেখো, প্রথম টেবিলের কোর্সের সাথে পরের টেবিলের কোর্সটা মিলাবা, এবং প্রথম টেবিলে স্টুডেন্ট আইডির সাথে পরের টেবিলে স্টুডেন্ট আইডিটা মিলাবে। এই দুইটা না মিললে কিন্তু আসলে মূলত কার জন্য ম্যাক্সিমাম রেজাল্ট পাইছো সেটা কিন্তু বুঝবা না। আচ্ছা গুড, তারপরে আমি কি করবো, খুব সিম্পলি ম্যাক্সিমামটা পেয়ে গেলাম, একটা একটা করে রেজাল্ট পাবো এখানে। এখানে টোটাল রেজাল্টের যে সেটটা পাওয়ার পরে আমি যখন একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু অনলি প্রথমবার সাব কোয়েরিতে, যে 75 কার জন্য, সিএসসি ইংলিশ 1-1 এর জন্য, ওকে ডান। তাহলে এখানে ইংলিশ 1-1 এর জন্য সে ওই রোলটা দেখাই দিল। এরকম মাল্টিপল টাইমস যতগুলি আছে সবগুলিকে একটা করে গ্রুপ করে সবকিছু ম্যাচ করে নিয়ে এসছে, যতবার ম্যাচ করবে ততবারই সে একটা করে রো দেখাচ্ছে, একটা করে রোল দেখাবে, এটা হচ্ছে মেইন জিনিস। কম্পেয়ার করবে মাল্টিপল টাইমস, কিন্তু রো দেখাবে একবার। তো এই হচ্ছে মূলত আমার সাব কোয়েরির পার্টটা। আর অর্ডার বাই এখানে দিছি কেন, যে বোঝার জন্য, একটু সৌন্দর্য, যে স্টুডেন্টের আইডিটা অ্যাসেন্ডিং অর্ডারে দেখো, বড় থেকে ছোট থেকে বড়, স্টুডেন্টের কোর্সটা এবিসিডি আকারে দেখো, আর হচ্ছে স্টুডেন্টের ফাইনাল রেজাল্ট টোটাল মার্কসটা বড় থেকে ছোট দেখো। এটার জন্য জাস্ট আমি 3টা অর্ডার দিয়ে দিছি। এইভাবে করে যদি আমি গো দিই, আমার আলটিমেট ভ্যালুটা এভাবে বের হইছে। বলেন আর কোনো কিছু জানার আছে কিনা। স্যার আপনি টেবিল, ওই যে মার্কস টেবিল ও দ্বারা কোন টেবিলকে বোঝাচ্ছেন স্যার? এই জিনিসটা একটু মানে একটু আচ্ছা, এই দেখেন, এই যে যে টেবিলটা আমি দেখলাম না, এই টেবিলে তো সবগুলি ছাত্রের সবগুলি ডাটা, কোর্সের সবগুলি রেজাল্ট আছে, তাই তো? হ্যাঁ এই টেবিলটা হচ্ছে অরিজিনাল টেবিল, ও টেবিল, ও। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। এই টেবিলটাকে ও হিসেবে ধরে নিছে, আর এই টেবিলটাকে একটা কপি করছি, কপি করে বি টেবিল বানাই ফেলছি। তাহলে আশা করি যে মোটামুটি একটু মানে আইডিয়া আপনারা পাইছেন। স্যার এখন বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পড়াটা আপাতত বাদ দিই, এর কারণ হচ্ছে আমাদের আরো একটা চ্যাপ্টার এবং আরো